ওকে, গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছ সবাই আমার কথা? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে, তাই না? আর আমরা পার্ট এ এবং বি নিয়ে কথা বলেছি। পার্ট সি নিয়ে গত দিন ক্লাস নিতে গিয়েছিলাম, তো নিতে পারিনি। তো যাই হোক, এখন তোমাদের সমস্যাগুলো আমরা একটু আলোচনা করি। তো আশা করি সবাই শুনতে পাচ্ছ আমার কথা, নাকি? শুনতে পাচ্ছ তো? জি স্যার। জি আচ্ছা, স্যার। ওকে। তাহলে এখন গত ক্লাসে একটা কবিতা নিয়ে প্রবলেম ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, ওটা কার সমস্যা ছিল বলো তো? আবার কি? আমার স্যার। ওটা কত নম্বর কবিতা? তোমার কি ওটা ফার্স্ট ইয়ারের? 31। ওটা কি ফার্স্ট ইয়ারের বই থেকে না সেকেন্ড ইয়ারের বই থেকে? সেকেন্ড ইয়ারের বই স্যার। আচ্ছা 230 নাম্বার পেজ। আচ্ছা, দাঁড়াও, আমার ওটা ফার্স্ট ইয়ারের বই থেকে আমি বের করেছি। সেকেন্ড ইয়ারের বইটা আসলে ছবি তোলা নাই, কারণ ওগুলো সব ফার্স্ট ইয়ারের পড়া ছিল এই কবিতাগুলো, এই এটা জন্যই তো ফার্স্ট ইয়ারের সমস্যা। বইয়ের নাই স্যার। হ্যাঁ, বলো। হুম। এটা মনে হয় ফার্স্ট ইয়ারের বইয়ের নাই স্যার, সেকেন্ড ইয়ারের বই আছে। না, এটা তো থাকার কথা। উম, আমি দেখছি, দাঁড়াও, এটা থাকার কথা, কারণ এটা তো ফার্স্ট ইয়ারেই পড়ানো হয় এই কবিতাটা। আমি একটু দেখে নিই। আর তোমরা অনেকেই কি ফার্স্ট ইয়ারের বইগুলো বিক্রি করে দিয়েছো নাকি বলো তো? রাইটিং না স্কিলসের বই। স্যার আছে। 21 নাম্বার হ্যাঁ। বই ফার্স্ট ইয়ারে। তা অনেকে তোমরা যে আমার কাছ থেকে ফার্স্ট ইয়ারের ইয়াগুলো চাচ্ছ, হ্যাঁ, ফার্স্ট ইয়ারের যে পিডিএফ চাচ্ছ, তার মানে কি বইগুলো কি বিক্রি করে দিয়েছো সবাই? না স্যার, আমরা বিক্রি করি নাই। হ্যাঁ, অনেকে দেখতেছি আমার কাছ থেকে ফার্স্ট ইয়ারের বইয়ের পিডিএফ চাচ্ছ। হ্যাঁ, এত সকালে বই বিক্রি করলে তার পড়াশোনা করার কি দরকার ছিল বলো? বই কেউ ফার্স্ট বিক্রি ইয়ারের করে? বইয়ের 243 47 পেজ আছে। হ্যাঁ, বলো। ফার্স্ট ইয়ারের বইয়ের 21 নাম্বার পয়েন্ট। 21 নম্বর, আচ্ছা দেখছি। 247 জি স্যার। এই যে এই কবিতাটা, এটা কি ফার্স্ট ইয়ারে পড়ানো হয়নি যারা ছিল ফার্স্ট ইয়ারে? না স্যার, এটা পড়ানো। আচ্ছা ঠিক আছে, আমি পড়াই দিচ্ছি। এই কবিতাটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের, আর এত বড় কবিতা পরীক্ষাতে আসার কোনো সম্ভাবনা নেই।
বুঝতে পারছো, এটা আসার সম্ভাবনা সেকেন্ড ইয়ার কম। স্যার ছোট করে দেয়, এখানে এই তো বড় করে নয় সেকেন্ড ইয়ারের বই, না শুধু দুইটা স্ট্যান্ডার্ড আছে বাকিগুলো। না, একটা কবিতা যদি পূর্ণাঙ্গ না দিতে পারে, পূর্ণাঙ্গ সেন্স যদি না আসে, তাই কবিতাগুলো দেওয়ার সম্ভাবনা কম। বুঝতে পারছো এই কবিতা? জি স্যার, অ্যান্সার গুলোর মধ্যে পূর্ণাঙ্গ সেন্সটা নাই। হ্যাঁ, তাহলে এই কবিতা তোমার হয়তো পড়তে দিয়েছে, কিন্তু পার্ট সিতে আসার সম্ভাবনা কম। এমনিতেই কয়টা কোশ্চেন আনসার করতে হবে বলো তো পার্ট সি থেকে কবিতাতে? ফার্স্ট ইয়ারে হলে তাও দিতে পারে, কিন্তু সেকেন্ড ইয়ারে এমনিতেই কবিতা থেকে তোমার কোশ্চেন আনসার কম, তাই না? তিনটা না দুইটা? দুইটা মেবি। দুইটা। হ্যাঁ, দুইটা। জি স্যার। জি স্যার, দুইটা। তাহলে দুইটা 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 না তিনটা মনে হয়। তিনটা হওয়ার কথা, হ্যাঁ। আচ্ছা, তা দুইটা বা তিনটা প্রশ্নের জন্য এত বড় কবিতা দেওয়ার সম্ভাবনা খুব কম। ওটা টাইমিংয়ের ব্যাপার আছে। আচ্ছা যাও, তারপরে আমি পড়াই দিচ্ছি। আচ্ছা, এই কবিতাটা আসলে একটা আহ, একটা অবস্থান থেকে আলোচনা করা হচ্ছে, যেখানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, অথবা প্রেমিক প্রেমিকা হতে পারে। তারা মনে করো যে কোথাও ঘুরতে গেছে, হ্যাঁ, মনে করো কক্সবাজারের মতো একটা জায়গা। তো কক্সবাজারে ঘুরতে গেছে, কক্সবাজারে একটা মনে করো রেস্টুরেন্টে আছে, হ্যাঁ। রেস্টুরেন্টে মনে করো জানালা দিয়ে সমুদ্রটা দেখা যায়, ঠিক আছে। তো ওখানে বসে তারা সমুদ্র অবলোকন করতেছে এবং বর্তমান অবস্থা সম্পর্কে মানে বোঝার চেষ্টা করতেছে, মানে আলোচনা করতে করতে হয়তো এই সেন্সটা এসেছে। অনেক সময় আমরা একসাথে বসে গল্প করি, তাই না? প্রকৃতি দিয়ে, দুনিয়া, মানুষ, মানুষের আচরণ, মানুষের বিশ্বাস, এগুলো দিয়ে অনেক সময় আমরা বোঝার চেষ্টা করি। এবং সমুদ্র, নদী, এগুলো যেহেতু অনেক আগের সৃষ্টি নাকি, এই যে কক্সবাজার বলি আমরা, পদ্মা নদী বলি, এগুলো কি রিসেন্ট সৃষ্টি, না অনেক আগে থেকে এগুলো হয়ে আসছে, বা এগুলো অনেক আগের সৃষ্টি বলো? এই যে অনেক আগে। বঙ্গোপসাগর বলি, তাই না, ভারত সাগর বলি, প্রশান্ত মহাসাগর বলি, এগুলো কি শুধুমাত্র 100, 200 বা 500 বছরের, না কোটি কোটি বছরের বলো? হুম আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। একটু রেসপন্স করো, তা না হলে আমি তো কথা বলতে পারতেছি না। হ্যাঁ, একটু দু একজন একটু কথা বলবা। হুম তাহলে এটা তো আর 500 বা 1000 বছরের না, তাই না? এটা কোটি কোটি বছরের। তাহলে পৃথিবীর একমাত্র মানুষ বাদে সব কিছুই তো ঠিকই আছে নাকি? পাখি কি জি এখন, স্যার। পাখি, গরু, ছাগল, ভেড়া, এরা কি তাদের অবস্থান পরিবর্তন করেছে? গরু কি এখন মাংস খায়, আর বাঘ কি এখন ঘাস খায় বলো তো? না জি না স্যার। স্যার। পাখি কি, না স্যার। পাখি বাসা বানায় এখন, তাই না? মানে সারা বছরের জন্য বাসা আমরা গাছে দেখতে পাই খুব একটা। পাখি কখন বাসা বানায় বলো তো? স্যার, এই ডিম মানে ডিম দেওয়ার আগে আর কি। হ্যাঁ, ডিম দিয়ে বাচ্চা দিবে, তার আগে তারা বাসা বানায়। তাছাড়া তারা থাকে কোথায়? এখন কথা হলো সেটা, তারা থাকে কোথায়? রাতে ঘুমায় কোথায়? গাছের ডালে। হ্যাঁ, তারা গাছের ডালেই বসে থাকে, সে গরম হোক শীত হোক। এই যে শীতের ভিতরে তারা ওই গাছের ডালে বসে থাকবে, রোদ হোক, তাপ হোক, গরম হোক, তারা ওই গাছের ডালে বসে থাকবে। তার মানে পৃথিবীর সৃষ্টি থেকে এখনও সে যা ছিল এখনও তাই আছে, শুধু মানুষ তার অবস্থানের পরিবর্তন করেছে। মানুষের কত ধর্ম এসেছে, কত ধর্ম গেছে, হ্যাঁ, মানুষের কত সভ্যতা এসেছে, কত সভ্যতা গেছে, ঠিক আছে। মানুষের মধ্যে কখনো ভালোবাসা, হ্যাঁ, গভীর হয়েছে, কখনো ভালোবাসা শেষ হয়ে গেছে। ধর্মের প্রতি বিশ্বাস মানুষের কখনো এসেছে, কখনো শেষ হয়ে গেছে। এভাবেই প্রতিনিয়ত কি কখনো কোনো কিছু জোয়ার আসে, আবার কখনো কখনো কোনো কিছুর ভাটা পড়ে যায়। এখন আমাদের ধর্মীয় বিশ্বাসটা কেমন, ধর্ম সম্পর্কে আমাদের বিশ্বাস কেমন এখন বলো? প্রত্যেকটা ধর্মে দিয়ে যদি আমরা বিবেচনা করি, এখন মানুষের ধর্মীয় বিশ্বাসই কি জোয়ার চলতেছে না ভাটা চলতেছে বলো তো? ভাটা চলছে। এটা সেটা যে আমরা যে ধর্মের কথাই বলি, আমরা ধর্মটাকে মনে হয় অনেকটা পোশাকি হিসাবে পালন করে থাকি। আর মোটামুটি তো ফেসবুক গরম করা, ধর্ম মানে এখন ফেসবুক গরম করা, কমেন্ট, হ্যাঁ, গালি গালা থেকে শুরু আধুনিক করে। হয়ে গেছে ধর্মীয় যে বিষয়টা, আধুনিকতায় পরিণত হয়েছে। এখন
ধর্মের সেই জায়গাটা নেই, এখন ধর্মীয় ব্যাপারগুলো একটা উৎসবে পরিণত হয়েছে। হ্যাঁ, যে বিশ্বাসগুলো নাই। ঠিক কবিতাটা ওইরকম, ওই সেন্স নিয়ে কথা বলা, প্রকৃতির ব্যাপারগুলো দিয়ে। হয়তো তুমি যদি শুধু কবিতাটা লিটারাল মিনিং দিয়ে পড়ো তাহলে বুঝবা না, কিন্তু তিনি কি বোঝাতে চাচ্ছেন সেটা বুঝতে হলে এই জায়গা থেকে একটু শুরু করতে হবে। যে আমাদের কবি হয়তো প্রকৃতি, সমুদ্র, ঢেউ, নদী এগুলো নিয়ে কথা বলবে, কিন্তু এগুলো দিয়ে তিনি হয়তো বা সময়ের যে স্রোত, হ্যাঁ, টাইম, হ্যাঁ, তার যে টাইড, হ্যাঁ, কখনো কখনো বিশ্বাসের জোয়ার আসে, কখনো কখনো ভাটা পড়ে যায়, কখনো মানুষের উন্নয়নের, হ্যাঁ, শান্তির একটা জোয়ার থাকে, কখনো শান্তির, হ্যাঁ, ভাটা পড়ে যায়। হ্যাঁ, যেমন আমরা বিভিন্ন দেশের দিকে যদি তাকাই, ইসরায়েল, ফিলিস্তিনি, সিরিয়া, হ্যাঁ, বা হচ্ছে এদিকে আমাদের বাংলাদেশ মোটামুটি এখন একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা জানি না যে কী অবস্থা চলবে বা কী হতে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম আর কি, বিষয়টা মানুষের ব্যাপার। কিছুদিন আমরা শান্তিতে থাকতেছি, আবার একটা নতুন পরিবেশ সৃষ্টি হচ্ছে। আজ থেকে হয়তো 100-200 বছর পরে বাংলাদেশ নামক দেশটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তারও কোনো ঠিক নাই। হ্যাঁ, তো এরকম যে ভারত মহাদেশ সৃষ্টি হলো 1947 সালে, ভারত মহাদেশ ভেঙে গেল 1947 সালে, ভারত পাকিস্তানের সৃষ্টি হলো। সেখান থেকে আবার পাকিস্তান ভেঙে 1971 সালে, হ্যাঁ, বাংলাদেশ সৃষ্টি হলো। সেই 1971 সালের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক উত্তাল এখনও থামেনি। এক দল আসে তো আরেক দলকে আমরা ছাড়ি, বিশ্বাস হারিয়ে ফেলি বর্তমান দলের প্রতি, আবার আর সেই পুরনো দলকে আবার নিয়ে আসি, যাকে আমরা একসময় তাড়িয়েছিলাম, আবার তাকে নিয়ে আসছি, আবার যাকে তাড়িয়েছিলাম তাকে আবার নিয়ে আসছি, কারণ বর্তমানরা আমাদের বিশ্বাস রাখছে না। এভাবেই গতিবিধি আমাদেরকে চালাচ্ছে। এই সব কিছু বিষয়ে আমরা অনেক সময় ভাবি আর, হ্যাঁ, গভীরভাবে আলোচনা করার চেষ্টা করি। তা মনে করো এখানে সেটাই বলতেছে যে মনে করো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, দ্য স্পিকার এবং তার পার্টনার হতে পারে, যে তারা এক জায়গায় বসে কী করছে, সমুদ্র এনজয় করতেছে। ঠিক ওই মুহূর্তে তাদের ভিতরে যে আলোচনাটা হচ্ছে সেটা একটু ব্যাপার। আর এটা আমি যদিও কক্সবাজার দিয়ে উদাহরণটা বললাম, কিন্তু এটা হচ্ছে আসলে ইংল্যান্ডের যে মানে ইংলিশ চ্যানেল আছে সেই জায়গার একটা ব্যাপার। হ্যাঁ, যেখান থেকে ফ্রেঞ্চ কোস্ট, যেমন হচ্ছে নাফ নদীর কথা আমরা জানি, নাফ নাফ নদী তো আমরা শুনছি, তাই না? জি স্যার। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে ভাগ। তাহলে নাফ নদীর এপারে হচ্ছে বাংলাদেশ, ওই পারে হচ্ছে মনে করো মায়ানমার। ঠিক ওই রকম, যে একদিকে হচ্ছে সব, অন্যদিকে সব ফ্রান্স, আর তার এদিকে হচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ডের সাইডে বসে স্পিকার হয়তো বা ওই ফ্রান্সের সাইডের আলো দেখতে পাচ্ছে। হ্যাঁ, সেখানে হয়তো সমুদ্র সৈকতে আলো জ্বলছে, বা হচ্ছে যেখানে পোতাশ্রয় রয়েছে, জাহাজ গিয়ে থামতেছে, সেখানে জাহাজ চলাচলে আলো রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছে। তাই বলছে দেখো, দ্য সি ইজ কাম টু নাইট, মানে আজকে সমুদ্রটাকে কেমন শান্ত লাগছে স্পিকারের কাছে। দ্য টাইড ইজ ফুল অ্যান্ড দ্য মুন লাইজ ফেয়ার আপন দ্য স্ট্রেট। দ্য টাইড ইজ ফুল মানে কি, জোয়ার চলছে নাকি? দ্য টাইড ইজ ফুল মানে জোয়ার চলছে। দ্য মুন লাইজ ফেয়ার আপন দ্য স্ট্রেট, স্ট্রেট মানে বুঝো তো, হোয়াট ইজ স্ট্রেট? স্ট্রেট বুঝো, বলো তো। আমরা একটু দেখি। প্রণালী বুঝো, প্রণালী, বাংলা কথা। স্ট্রেট মানে হচ্ছে প্রণালী। তার খাল আর প্রণালীর মধ্যে পার্থক্য কি? বলতেছি। স্যার প্রণালী দুইটা দেশের সীমানা। আচ্ছা, আচ্ছা দেখো তো, এটা হচ্ছে লন্ডন, তাই না, ইংল্যান্ড। আর ফ্রান্স কোনটা, এটা না? দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার। প্রণালী হচ্ছে এমন একটা চ্যানেল টাইপের, যেখানে দুইটা ভূমিকে আলাদা করে আর দুইটা জলাশয়কে এক করে। তাহলে এইটাকে বলা হয়, দেখো, ইংলিশ চ্যানেল, এই যে এটা। হ্যাঁ, এখানে কি হয়েছে দেখো, এটা হচ্ছে নর্থ সি। হ্যাঁ, এই যে নর্থ সি এর সাথে এটা কি
আটলান্টিক, তাই না? এই দুটা কি যুক্ত হয়েছে না এখান থেকে? এখান থেকে এটা কি যুক্ত হয়েছে, তাই নাকি? আর জি এখানে স্যার, ইংল্যান্ড এবং ফ্রান্স কি কি হয়েছে, আলাদা হয়ে গেছে। সেপারেট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে চ্যানেল বলা হয় বা প্রণালী বলা হয়। হ্যাঁ, এরকম অসংখ্য প্রণালী রয়েছে। যেমন হচ্ছে এটা হচ্ছে কি, দেখো এই যে একটা, এটা বলে জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, স্ট্রেইট, এটা হচ্ছে ভূমধ্য সাগরের সাথে আটলান্টিক মহাসাগরের যুক্ত করেছে, আর ইউরোপ এবং আফ্রিকাকে আলাদা করেছে। ঠিক আছে? এবং যদি আরও বিশেষ করে বলা হয় তাহলে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কোন দেশ, এই যে মরক্কো। হ্যাঁ, এইটা মরক্কোকে এই যে স্পেন থেকে আলাদা করেছে এই জায়গায়। তো এগুলো বলে স্ট্রেইট। তা মনে করো এই যে এই জায়গায় ইংল্যান্ডের এই প্রান্তে বসে, এইখানে হয়তো সমুদ্র সৈকত আছে, এইখানে ফ্রান্সের হয়তো কোনো কোস্ট আছে, তাই তো? সেইখানে কবি দেখতে পাচ্ছে। এবং এখানে যে ঢেউ বা সমুদ্র বা হচ্ছে এখানে যে জলাশয়, সেটাতে এখানে হয়তো বা কোনো সমুদ্রের প্রান্তে বসে আমাদের স্পিকার বা কবি এনজয় করছে। ঠিক আছে? তো এই কথাগুলো এখানে মেইনলি বলা হচ্ছে। তাই হচ্ছে দ্য সি ইজ কাম টু নাইট অ্যান্ড দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইজ ফেয়ার আপন দ্য স্ট্রেইট। অতএব এই যে সমুদ্রের এখানে এই পুরোর উপরে কি হচ্ছে, জলাশয়ের উপরে চাঁদের আলো পড়ছে এবং চাঁদের আলো পুরো জায়গাটাকে খুবই আকর্ষণীয় করে তুলেছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে বলছে অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট গ্লিমস অ্যান্ড ইজ গন। হ্যাঁ, গ্লিমস অ্যান্ড গন মানে কি, মিটি মিটি করে জ্বলা, কখনো দেখা যায় কখনো দেখা যায় না, এরকম। কোন সাইডে? ফ্রেঞ্চ কোস্টে, না তো? ফ্রান্সের কোস্টের সাইডে। হ্যাঁ, অ্যান্ড দ্য ক্লিফস অফ ইংল্যান্ড স্ট্যান্ড গ্লিমারিং অ্যান্ড ফাস্ট। এবং শুধু সামনে যে ফ্রেঞ্চ কোস্ট রয়েছে শুধু সেটাই না, ইংল্যান্ডের সাইডে যে বিশাল বিশাল চূড়া রয়েছে, হ্যাঁ, ক্লিফ মানে কি চূড়া, পাহাড়ের চূড়া রয়েছে, সেগুলো সুউচ্চভাবে দাঁড়িয়ে আছে, সেখানেও চাঁদের আলো পড়ে সেগুলো কেমন গ্লিপারিং এবং ফাস্ট। গ্লিপারিং মানে খুব চকচক করছে এবং বিশাল। হ্যাঁ, কারণ জানো যেদিকে তাকাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের উপরে সূর্যে এই চাঁদের আলো পড়ছে। আর আউট ইন দ্য ট্র্যাঙ্কুয়েল বে, আর এখানে যে বে রয়েছে, বে মানে বুঝো তো, বে কি জিনিস? যেমন উপত্যকা। উপসাগর। স্যার হ্যাঁ, উপসাগর। হ্যাঁ, উপসাগর, তাই তো? উপসাগর বলতে কোনগুলোকে বুঝি, যার তিন দিকে আবদ্ধ, নাকি স্যার একদিকে? একদিকে খোলা। হ্যাঁ, তো এরকম হয়তো বা দেখাচ্ছে যে এইখানে বা কোনো একটা জায়গাতে বোঝাচ্ছে যেখানে এই পুরো মানে এলাকাটাকে খুব সুন্দর লাগছে, এটা হলো মেন কথা। এবার ডাকতেছে কাকে, কাম টু দ্য উইন্ডো, সুইট ইজ দ্য নাইট এয়ার। হ্যাঁ, বলছে আজকে রাতের বাতাসটা খুবই সুইট, তাই তুমি একটু জানালার কাছে আসো, কাম টু দ্য উইন্ডো। তাহলে কাউকে ডাকতেছে নাকি? তাহলে কি স্পিকার কি একা আছে না সাথে কেউ আছে মনে হচ্ছে? সাথে আছে হ্যাঁ, একজন। সাথে কে আছে, তাই না? এখন আমরা জানি না সাথে কে আছে। তা বলছে কাম টু দ্য উইন্ডো, জানালার কাছে আসো, সুইট ইজ দ্য নাইট এয়ার অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে হোয়ার দ্য সি মিটস দ্য মুন ব্ল্যাঙ্ক ল্যান্ড। লিসেন, বলছে কি অনলি, শুধু সামনের দিকে তাকালে, জানালা দিয়ে যখন আমরা তাকাচ্ছি কি দেখতে পাচ্ছি? লং লাইন অফ স্প্রে। স্প্রে মানে কি বলো? স্প্রে মানে বুঝি লং লাইন অফ স্প্রে। কক্সবাজারে গেছো মানে কখনো? স্প্রে মানে ফেনা, এরকম হ্যাঁ, কিছু। কক্সবাজারে যখন ঢেউ, হ্যাঁ, আসে একটা করে আছড়ে পড়ে, তখন কি হয়, যদি রাতে হয় তখন সাদা ফেনা যে দূর থেকে ভেসে আসছে একটা সারি দিয়ে, হ্যাঁ, লাইন দিয়ে একটা ঢেউ যখন আসছে, তাহলে তখন ঢেউয়ের সামনে কি ফেনাগুলো আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। তো এটাকে বলা হচ্ছে লং লাইন অফ স্প্রে। এবং মনে হচ্ছে কি, দেখো হোয়ার দ্য সি মিটস দ্য মুন ব্ল্যাঙ্ক ল্যান্ড, তার মানে একদিকে হচ্ছে সমুদ্র সৈকতে, একটা হচ্ছে সমুদ্র সৈকত, আর হচ্ছে সমুদ্র থেকে উঠে আসা ঢেউ এসে সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে। এই আছড়ে পড়ার কারণে কি হচ্ছে, একটা লং লাইন তৈরি হচ্ছে সমুদ্র সৈকতে। হ্যাঁ, তাই এটা বলছে দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, যে লং লাইন অফ স্প্রে হোয়ার দ্য সি মিটস দ্য মুন ব্ল্যাঙ্ক মানে কি, মানে চাঁদের আলোয় শোভিত। হ্যাঁ, মানে কি যখন চাঁদের আলো পড়ছে তখন পুরো সৈকতটা, পুরো ল্যান্ডটা, পুরো বিচটা চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। এই আলোকিত ল্যান্ডের উপরে ওই সমুদ্র এসে যেন মিট করছে, মানে কি আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। এবং বলছে কি লিসেন, এবং তাকে বলতেছে, হ্যাঁ, যে সেকেন্ড পার্সনের সাথে আছে তাকে বলছে লিসেন, শোনো, ইউ হিয়ার দ্য গ্র্যান্ডিং রোয়ার অফ পেবলস হুইচ দ্য ওয়েভস ড্র ব্যাক অ্যান্ড ফ্লিং। এই কবিতাটা মেনলি তোমাদের আছে থার্ড ইয়ারে।
থার্ড ইয়ারে এই কবিতাটা আছে। বলছে দেখো তুমি কি বলছো, তুমি কি শুনতে পাচ্ছ? ইউ হেয়ার দ্য গ্রান্টিং রোয়ার অফ পেবলস হুইচ দ্য ওয়েভস ড্র ব্যাক অ্যান্ড ফ্লিং অ্যাট দেয়ার রিটার্ন আপ দ্য হাই স্ট্যান্ড বিগিন অ্যান্ড সিজ দেন এগেইন বিগিন। মানে এখানে একটা ইমেজ তৈরি না হলে আসলে এই কবিতাগুলো বোঝা মুশকিল তোমাদের। যদি আমরা সমুদ্র সৈকতে না যাই, হ্যাঁ, সেখানে কিভাবে, মনে করো আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে তো বালি আছে, শুধু বালি। কিছু কিছু সমুদ্র সৈকত আছে যেখানে কি আছে, শুধু পাথর। তা পাথরগুলো কেমন হয়, যখন ঢেউ আসে তখন পাথরগুলো কোন দিকে যায়? নদীর ভিতরে যায় না উপরের দিকে ওঠে? উপরের দিকে উঠে যায়। আবার যখন ঢেউটা যখন নিচের দিকে নেমে যায় তখন কি পাথরগুলো আবার কি নিচে নেমে আসে না? বলো। তাই বলছে দেখো পিপল মানে কি, এই যে নুড়ি পাথর। তাই বলছে তুমি কি শুনতে পাচ্ছ? গ্র্যান্টিং রোয়ার। গ্র্যান্টিং রোয়ার মানে যখন পাথরগুলোর উপর দিয়ে ঢেউ যাচ্ছে এবং যখন আবার ঢেউ নিচে নেমে যাচ্ছে তখন এক ধরনের এই পাথরগুলোর চলাচলের কারণে এক ধরনের সাউন্ড হচ্ছে, যে সাউন্ডটা হচ্ছে গ্র্যান্টিং, গর্গর শব্দ, গর্গর সাউন্ড হয়। হ্যাঁ, তাই বলছে তুমি কি এটা শুনতে পাচ্ছ? যে পেবলগুলো কি হচ্ছে, হুইচ দ্য ওয়েভস ড্র ব্যাক অ্যান্ড ফ্লিং, তাই তো, যে পেবলগুলো বা যে পাথরগুলোকে ঢেউ কখনো পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আবার সামনের দিকে ফ্লিং করছে, ছুঁড়ে ফেলতেছে, অ্যান্ড ফ্লিং অ্যাট দেয়ার রিটার্ন আপ দ্য হাই স্ট্যান্ড। তাই বলছে এভাবে কী হচ্ছে, প্রতিনিয়ত ঢেউ বিগিন অ্যান্ড সিজ, মানে কি ঢেউ আসছে থেমে যাচ্ছে, দেন এগেইন বিগিন, আবার ঢেউ শুরু হচ্ছে। এইভাবে প্রতিনিয়ত ঢেউ চলতেই আছে। তাই ঢেউ যে কখন শুরু হয়েছে আর ঢেউ যে কখন শেষ হবে এটা কি আমরা কেউ জানি? বলো, কখন এটা শুরু হয়েছিল? এই যে সমুদ্র সৈকতের যে ঢেউ চলমান, সমুদ্র সৈকতে গেছো কেউ কখনো? বলো, যাওয়া হয়েছে? যাওয়া হয়নি? আচ্ছা কক্সবাজারে গিয়েছি স্যার। আচ্ছা, স্যার কিন্তু এখন ইমাজিন করতে পারি। না দেখলে শুধু ইমাজিনেশনে হয়? স্যার ভিডিও তো দেখি, মোবাইলে দেখছি। হ্যাঁ, মানে মোবাইল দিয়ে তো দেখবা, কিন্তু সরাসরি গেলে পারে জিনিসটাকে আরো বেশি বোঝা যায়। স্যার আগে একটা ইমাজিনেশন ছিল না, এখন যে একটু ইমাজিন করতে পারি। পারো, যাক বিশাল ব্যাপার। তা যাই হোক, তাই বলছে এটা কি হচ্ছে, উইথ ট্রেমেলচাস ক্যাডেন্স স্লো অ্যান্ড ব্রিং দ্য ইটারনাল নোট অফ স্যাডনেস ইন। বলছে এই যে সাউন্ডে শুনতে পাচ্ছি না আমরা, গ্র্যান্টিং রোয়ার পেবলের, এই সাউন্ড থেকেই এক ধরনের, দেখো, ট্রিমিউলাস ক্যাডেন্স। ট্রিমিউলাস মানে বুঝো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রিমিউলাস? সুরেলা, সুরেলা। দেখো, ছন্দময় স্যার। হ্যাঁ দেখো, শেকিং অ্যান্ড কুইভারিং স্লাইটলি, এটা হচ্ছে মানে শুধু ছন্দময় হচ্ছে না, সেটা হচ্ছে কি এক ধরনের ট্রিমলিং, শেকি, তাই তো, কম্পমন যেটা বলা হচ্ছে। ট্রিমিউলাস ক্যাডেন্স, ক্যাডেন্স মানে হচ্ছে দেখো কি, এখানে হচ্ছে তোমার হচ্ছে মিউজিক, a sequence of notes or chords comprising the close of a musical phrase, মানে রাইজ অ্যান্ড ফল, যেটা আপ অ্যান্ড ডাউন, মানে ওই যে পেবলগুলো উঠছে নামছে উঠছে নামছে, এক ধরনের কী হচ্ছে, স্লো একটা মিউজিক্যাল, হ্যাঁ, ইফেক্ট যেন সৃষ্টি হচ্ছে। এবং এই মিউজিকের মধ্য থেকেই এক ধরনের কী হচ্ছে, ব্রিং দ্য এটার্নাল নোট অফ স্যাডনেস ইন। কবি এই মিউজিকের মধ্যে আনন্দ শুনতে পাচ্ছেন না। কি শুনতে পাচ্ছেন তিনি? এই মিউজিকটা কবির মধ্যে এক ধরনের স্যাডনেসের ইফেক্ট যেন ক্রিয়েট করছে। হ্যাঁ, ব্রিং মানে কি, সৃষ্টি করা। হ্যাঁ, তো বলতেছে তাই, তার মানে কি, কবি এখানে এনজয় করতে এসেছে প্রকৃতি, কিন্তু প্রকৃতির মধ্যে তিনি একটা দুঃখ খুঁজে পাচ্ছেন, একটা স্যাডনেস খুঁজে পাচ্ছেন। একই প্রকৃতির মধ্যে কেউ আনন্দ খুঁজে পায়, আবার কেউ দুঃখ খুঁজে পায়। এটা কারণটা কি? এটা কি প্রকৃতির দোষ না একজন মানসিকতার দোষ, মনের দোষ? স্যার মনের স্যার। হ্যাঁ, যে বৃষ্টি হলে পরে কারো কাছে মনে হয় বৃষ্টি আমাদের জন্য সুখ এনে দিয়ে দিল, খুব স্বস্তি এনে দিল, আবার কারো কাছে মনে হয় এই বৃষ্টি যেন আমার দুঃখে কান্না করতেছে। হ্যাঁ, প্রকৃতিও যেন দুঃখিত। তো বিভিন্নভাবে বৃষ্টির মতোই, হ্যাঁ, বিভিন্নভাবে প্রকৃতিকে আমরা কি করি, ইন্টারপ্রেট করি। হ্যাঁ, তো এরকমভাবে কবিও এখানে এই প্রকৃতির সৌন্দর্য দেখতে এসে তিনি এক ধরনের স্যাডনেস খুঁজে পাচ্ছেন। এই স্যাডনেসটা সেই রবার্ট হেরিকের মতো প্রকৃতির না, এটা মানুষের মনের বা চিন্তাভাবনার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট। তারপর দেখো, সফোক্লিস লং অ্যাগো হার্ড ইট অন দ্য এজিয়ান। সফোক্লিসকে, সফোক্লিস স্যার গ্রিক লেখক, স্যার গ্রিক রাইটার। তার ইয়ার নাম কি?
স্যার ইডিপাস রেক্স। তাই বলতেছে সফোক্লিস যখন তার ইডিপাস রেস্ক সহ আরও ড্রামা লিখেছিল, এই যে আমি আজকে যে সাউন্ড শুনতে পাচ্ছি, হ্যাঁ, যে ঢেউয়ের, হ্যাঁ, যে পাথরের নুড়ি পাথর থেকে উঠে আসা যে স্যাডনেসের যে মিউজিক্যাল ইফেক্ট, এটা আমি আজকে যা শুনতে পাচ্ছি তার থেকে অনেক আগে, হ্যাঁ, লং অ্যাগো সফোক্লিসও এইটা শুনেছিল গ্রিক নদীর তীরে, হ্যাঁ, এজিয়ান যেটা বলা হচ্ছে। অ্যান্ড ইট ব্রট ইন টু হিজ মাইন্ড দ্য টার্বিড এভ অ্যান্ড ফ্লো অফ হিউম্যান মিজারি। তাহলে আমার মনে যেমন এখন হিউম্যান মিজারির, হ্যাঁ, জোয়ার এবং ভাটা যেটা আমার মনে নিয়ে এসেছে এই ঢেউ, একইভাবে সফোক্লিসের মনেও কিন্তু এমনটা এনেছিল যেমন আমরা দেখতে পেয়েছি ইডিপাস রেসকে, তাই না? কখনো জোয়ার, সুখের জোয়ার, কখনো সুখের ভাটা, হ্যাঁ, জীবনের। তো এরকম বলতেছে যে আজকে আমি যে স্যাডনেসটা এখানে পাচ্ছি সেটা হয়তো অনেক আগে, এমনি একটা উদাহরণ হিসাবে সফোক্লিসের নামটা হয়তো শুধু আনা হয়েছে। শুধু কি এখানে সফোক্লিস বুঝবো বলো, নাকি জি না স্যার, হ্যাঁ, এখানে সকল মানুষ সকল মানুষকে বুঝবো, তাই না? বা তাই বলছে উই ফাইন্ড অলসো ইন দ্য সাউন্ড, দেখো ইন দ্য সাউন্ড আ থট, এই যে সাউন্ড আমরা শুনতে পাচ্ছি এই সাউন্ডও যেন আমাদের মধ্যে এক ধরনের চিন্তাশীলতা সৃষ্টি করছে। হেয়ারিং ইট বাই দিস ডিস্ট্যান্ট নর্দার্ন সি, হ্যাঁ, এই যে নর্থ সি এর, এই যে নর্থ সি, তাই না, এটা এই হয়তো বা এই নর্থ সি এর থেকে উঠে আসা যে সাউন্ড, এই সাউন্ড বা মিউজিক্যাল ক্যাডেন্স যেটা বলতেছে, হ্যাঁ, সেটাও আমাদের মনে এক ধরনের থট নিয়ে আসছে। সেই থটটা কিসের থট? বলছে দ্য সি অফ ফেইথ, হ্যাঁ, বিশ্বাসের যে একটা চিন্তা, হ্যাঁ, বলছে দ্য সি অফ ফেইথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল অ্যান্ড রাউন্ড আর্থ শোর লে লাইক দ্য ফোল্ডস অফ আ ব্রাইট গার্ডেল ফার্ড, হ্যাঁ, মানে কি সি অফ ফেইথ, মানুষের প্রতি মানুষের একসময় বিশ্বাস ছিল, ধর্মীয় বিশ্বাস ছিল, সেটা একসময় কী ছিল? ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল, অ্যাট দ্য ফুল মানে কি পরিপূর্ণ। পরিপূর্ণ ছিল, হ্যাঁ, জোয়ার ছিল একসময় বিশ্বাসের। এবং এই বিশ্বাসটা যেন কেমন ছিল? রাউন্ড আর্থ শোর, যেন এই পৃথিবীর চারিপাশে এটা যেন একটা গার্ডেলের মতো, হ্যাঁ, গার্ডেল মানে কি বুঝো? কোমরে যেমন বন্ধন থাকে না মানুষের, একজন মানুষের কোমর বন্ধনী বলা হয় গার্ডেল। এই যে যেমন এখানে পড়ছে না মানুষ, হ্যাঁ, এরকম একটা কোমর বন্ধনী, ঠিক আছে, এই এই জিনিসটাকে বোঝাচ্ছে। তো এখানেও বলতেছে এই পৃথিবীটাকেও যেন এই ফেইথ যেন কি কি ছিল, ঘিরে ছিল, হ্যাঁ, দেখো বলছে কি লে লাইক দ্য ফোল্ডস অফ আ ব্রাইট গার্ডেল ফার্ড, সেটা একসময় বিশ্বাস যেন পৃথিবীকে কি করেছিল, এই গার্ডেল করা মানে কি জিনিসটাকে ধরে রাখা, তাই না, জিনিসটাকে স্যার বেস্টন। হ্যাঁ, বেষ্টনী করে রাখা। তার মানে পুরো পৃথিবীতে একটা বিশ্বাস ছিল, বিশ্বাসের উপর ভিত্তি করে পৃথিবীটা চলছিল। বাট নাও আই অনলি হিয়ার ইটস মেলানকলি লং উইথড্রয়িং রোয়ার রিট্রিটিং টু দ্য ব্রেথ অফ দ্য নাইট উইন্ড ডাউন দ্য ভাস্ট এজ ড্রিয়ার অ্যান্ড নেকেড সিঙ্গেলস অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাই বলছে দেখো আমি এখন কি শুনতে পাচ্ছি, আগে যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা নাই, এখন যা শুনতে পাই তা হচ্ছে কি, যে মিউজিকটা শুনতে পাচ্ছি সেই উইথড্রয়িং রোয়ার, হ্যাঁ, সেই রোয়ারটা এখন আর মিলানকলিক, এখন আর হ্যাপি না, সেই বিশ্বাসটা কি হচ্ছে, রিট্রিট করছে, সেই বিশ্বাসটা এখন চলে যাচ্ছে, প্রস্থান করছে টু দ্য ব্রেথ অফ দ্য নাইট উইন্ড। হ্যাঁ, নাইট উইন্ড মানে কি রাতের, যে বাতাস, স্নিগ্ধ বাতাস, যেমন দিন হলে পারে কী হয়ে যায় তার সেই স্নিগ্ধতা হারিয়ে ফেলে, ঠিক ওইভাবে এখন যে মিউজিকটা শুনতে পাচ্ছি সেই মিউজিকটা হচ্ছে দুঃখের মিউজিক। হ্যাঁ, সেই হ্যাপিনেসটা, সেই সি অফ ফেথটা যেন আস্তে আস্তে রিট্রিট করছে, প্রস্থান করছে আমাদের কাছ থেকে, কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ডাউন দ্য ভাস্ট এজ ড্রিয়ার অ্যান্ড নেকেড সিঙ্গেলস অফ দ্য ওয়ার্ল্ড মানে কি, যে পৃথিবীকে একসময় বেষ্টনী করেছিল যে সি অফ ফেথ, সেটা এখন সেই পৃথিবীকেই কি করে ফেলছে, নেকেড করে ফেলছে। হ্যাঁ, মানে কি বেষ্টনীটা যেন এখন হারিয়ে যাচ্ছে, খুলে দিয়েছে। হ্যাঁ, পৃথিবী যেন এখন কী হয়ে যাচ্ছে, শক্তিহীন হয়ে পড়েছে। হ্যাঁ, তার সেই বিশ্বাসটা এখন আর নেই। তাই বলতেছে সে তার দ্বিতীয় ব্যক্তিকে ডেকে বলতেছে কি, ও লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার, মানে কবি তাহলে লাভ কাকে বললো, লাভ বলে সম্বোধন করছে মানে কাকে, তাহলে বিলাভড কে, প্রেমিকা বা ওয়াইফ আর বিলাভড। বলছে যে তাই এখন যেহেতু সি অফ ফেথটা নেই, তাই কবি এখন বা স্পিকার এখন কি করছে, তার সেকেন্ড পার্সনকে অন্তত অনুরোধ করতেছে
যে চলো আমরা একজন আরেকজনের প্রতি বিশ্বস্ত থাকি নাকি। একটু মিউট রাখো, মিউট রাখতে হবে, কথা আসতেছে। তারপর হচ্ছে লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার, মানে একজন একজনের প্রতি যেন মানে এই বিশ্বস্ততা এখন একটা বড় সমস্যা মানুষের মধ্যে, হ্যাঁ, যে আমরা একজন আরেকজনের প্রতি বিশ্বস্ত না। ফর দ্য ওয়ার্ল্ড হুইচ সিমস টু লাই বিফোর আস লাইক আ ল্যান্ড অফ ড্রিমস, কারণ আমরা এই যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটা একটা স্বপ্নের মতো, স্বপ্নের ভিতরে স্বপ্নের মতো আমাদের সামনে পড়ে আছে। সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ, এই পৃথিবীটা সবসময় আমাদের কাছে কি বিশাল, হ্যাঁ, সুন্দর, নতুন এবং বিচিত্র ধরনের। হ্যাথ রিয়েলি নাইদার জয় নর লাভ নর লাইট, এই পৃথিবীতে কোনো ঠিক নাই, এর কোনো আনন্দ নাই, কোনো ভালোবাসা নাই, কোনো আলো নাই, নর সার্টিটিউড, কোনো নিশ্চয়তা নাই, নর পিস নর হেল্প ফর পেইন। হ্যাঁ, মানে পৃথিবীটা অন্য ধরনের। হ্যাঁ, এখানে আমরা যদি বিশ্বস্ততা না রাখি, বিশ্বাস যদি না রাখতে পারি, তাহলে এখানে কোনো জয় নেই, ভালোবাসা নেই, আলো নেই, নিশ্চয়তা নেই, শান্তি নেই, কষ্টে কোনো সাহায্য নেই। অ্যান্ড উই আর হেয়ার অন আ ডার্কলিং প্লেন, এবং আমরা একটা অন্ধকার প্লেনের মতো, একটা সমভূমির মতো কি করছি আমরা এখানে দাঁড়িয়ে, সুয়েপ্ট উইথ কনফিউজ অ্যালার্মস অফ স্ট্রাগল অ্যান্ড ফ্লাইট, হোয়ার ইগনোরেন্ট আর্মিস ক্ল্যাশ বাই নাইট। হ্যাঁ, অনেকটা আমরা পৃথিবীতে মানুষগুলো কেমন ইগনোরেন্ট আর্মির মতো, যারা অন্ধকারের মধ্যে যুদ্ধ করে। অন্ধকারে যুদ্ধ করলে কি করা যায় বলো? অন্ধকারে কি যুদ্ধ হয়? না না, অন্ধকারে যুদ্ধ কেমন হবে? দেখা যাচ্ছে নিজেরাই নিজেদেরকে হয়তো হত্যা করে ফেলছে নাকি। তো এরকম, তাই বলছে অনেকটা ইগনোরেন্ট আর্মির মতো রাতের অন্ধকারে আমরা স্ট্রাগল অ্যান্ড ফ্লাইট, স্ট্রাগল মানে কি যুদ্ধ, এবং মানে কি সংগ্রাম, এই সংগ্রামের যে অ্যালার্ম, যে আতঙ্ক, যে ভয়, সেই ভয়ে আমরা কনফিউজড হয়ে কি করছি, আমরা নিজেরাই যেন একজন আরেকজনের কাছ থেকে সুয়েপ্ট হয়ে গেছি। সুয়েপ্ট মানে কি ভাসিয়ে নিয়ে যাওয়া, মানে নিজেদেরকে আর ঠিক জায়গাতে স্ট্রংলি স্থির না রাখতে পারা। তা আমাদের অবস্থা বর্তমানে এরকম যে আমরা আসলে কি চাচ্ছি আমরা জানি না। আমরা সবাই সংগ্রাম করছি, আমরা সবাই যুদ্ধ করছি, আমরা সবাই পরিশ্রম করছি, কিন্তু কিসের জন্য, কি কারণে যে সংগ্রাম করছি আর যুদ্ধ করছি তা আমরা জানি না। আর এই যে আমাদের অবস্থাটা হয়ে গেছে অনেকটা ওই ইগনোরেন্ট আর্মিদের মতো, যে আমরা শুধু সংগ্রামই করে যাচ্ছি, যুদ্ধই করে যাচ্ছি, কিন্তু কিসের জন্য সংগ্রাম করছি, কিসের জন্য যুদ্ধ করছি তা আমরা জানি না। কারণটা কি? কারণ আগের যে সি অফ ফেথটা ছিল সেটা এখন আমাদের ভিতরে আর নেই নাকি। সেটা একসময় ছিল কি ফুল টাইডে, কিন্তু এখন সেটা কি হয়েছে, রিট্রিট করতেছে, পৃথিবীকে উলঙ্গ করে দিয়েছিল। উলঙ্গ করা মানে কি, পৃথিবীকে আর সেই বিশ্বাসের আবরণ দিয়ে ঢেকে রাখতে না পারার কথা বলা হয়েছে। এখন এই ওয়ার্ল্ড বলতে কি শুধু এই যে জাগতিক যে ইউনিভার্স এটাকে বোঝাচ্ছে, নাকি মানুষকে বোঝাচ্ছে জায়গায়? মানব দেহ অ্যাকচুয়ালি মানুষকে বোঝাচ্ছে, তাই না? মানুষের মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা এখন আর বর্তমানে নেই। মানুষ প্রচুর পরিমাণে অবিশ্বস্ত, সেই জন্য তিনি তার বিলাভডকে কি করছে, অনুরোধ করছে যে অন্তত আমরা একজন আরেকজনের কাছে যাতে আমরা বিশ্বস্ত থাকি, কারণ এই বিশ্বস্ততা না থাকলে আমরা ঠিক কোথাও শান্তি, আনন্দ, আলো, কোনো কিছু খুঁজে তো পাবোই না, শুধুমাত্র সংগ্রামই করে যাব, যে সংগ্রামে আমাদের কোনো জয় থাকবে না, পরাজয় নিশ্চিত। তো এই হচ্ছে মেনলি কবিতাটার ব্যাপার, বুঝতে পেরেছ? কি বোঝা গেল? জি স্যার। দেখো থিম কি বলছে, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য লস অফ রিলিজিয়াস ফেইথ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। হ্যাঁ, দেখো পোয়েমটা প্রথমে হ্যাপি মুড দিয়ে শুরু হলো, কিন্তু পোয়েম প্রোগ্রেস করছে। দ্য পয়েট ল্যামেন্টস দ্য ডিক্লাইন অফ রিলিজিয়াস ফেইথ। দ্য সিন অফ ডোভারভিস ইজ ভেরি বিউটিফুল, বাট দ্য পয়েট লিসেন টু দ্য গ্র্যান্টিং নয়েজ অফ পেবলস। দ্য নয়েজ রিমাইন্ড হিম অফ দ্য মিজারি অফ হিউম্যান বিংস। Sophocles also heard the same sound on the Aegean Sea, and his experience of human misery was reflected in his plays. The cause of this misery is the loss of religious faith. Once people lead a calm and quiet life by holding firm religious faith, the sea of faith offered them a sense of security. But now the waves of sea of faith are withdrawing, and only the naked pebbles are seen on the shore. The religious faith is no longer working, and the security of religion is a thing of past. Because of this loss of religious faith, the world has turned into a place of pain without joy, love, and peace. Thus, the central theme of the poem is the loss of religious
ফেইথ। তাহলে টোনটা কেমন এই কবিতার? কি হ্যাপি? মেলানকোলিক, মেলানকোলিক এখানেও স্যার। একটা দুঃখ সেন্স কাজ করেছে, তাই না? হ্যাঁ। না স্যার, মিলানপুরি। আচ্ছা, কি সবাই বুঝতে পেরেছো তো? জি স্যার। জি স্যার। ওকে, তারপরে কোনটা সমস্যা বলো এবার? স্যার হিস্ট্রিতে একটু সমস্যা। আচ্ছা, আগে এটা দেখি, এদিকে আমরা একটু আগে ইয়া করি, তারপর ওদিকে যাচ্ছি। হুম, স্যার আমার একটা কোয়েশ্চেনের সমস্যা ছিল কোন পোয়েমের। কোশ্চেনে? হুম, কোন পোয়েম? স্যার এ ম্যাড্রিগাল উইলিয়াম শেক্সপিয়ারের। কোনটা কোনটা? স্যার আ ম্যাড্রিগাল উইলিয়াম শেক্সপিয়ারের সেকেন্ড ইয়ারের বইয়ে আছে স্যার। আচ্ছা, ছবি তুলে আমাকে একটু তোমার ইয়েতে দাও। আচ্ছা স্যার। হুম, স্যার আমার একটা প্রবলেম ছিল। কোন জায়গায়? স্যার একটা কবিতা আর কি, মানে সামারি বুঝতেছি না তো। কোন কবি? হ্যাঁ সেটা বলো, সমস্যা কি, সেটা কোন কবিতার? আই এম নোবডি হু আর ইউ, এমিলি ডিকসনের এটা। আচ্ছা, এক এক করে আসতেছি। আচ্ছা, আমি যে কবিতাগুলো দিয়েছি ওগুলো সবাই পড়ছো তো, নাকি তোমরা তোমাদের মতো করে পড়তেছো? না স্যার, ওগুলো করছি। আমি যে কবিতাগুলো স্যার দিয়েছি। দিয়েছি হোয়াটসঅ্যাপে। স্যার ওই যে পোয়েম গুলো এগুলো কি আবার রিপিট হওয়ার মতো কোনো ইয়ে আছে, চান্স আছে যে আমরা এগুলো যদি পড়ি? রিপিট তো হয়, রিপিট তো হতেও পারে, সেটা নিয়ে সমস্যা, রিপিট হতেও পারে। মেসেঞ্জারে দাও, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে না, তাহলে নিতে পারবো না এখানে। মেসেঞ্জারে দাও। আচ্ছা স্যার। স্যার লিবারেল পার্টি আর কনজারভেটিভ পার্টি এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা কি স্যার? আচ্ছা, ওগুলো নিয়ে পরে কথা বলি একটু, হিস্ট্রিটা পরে আসি, ঠিক আছে? জি স্যার। এটা নিয়ে তো কথা আমরা বলেছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে মনে হয়। জি স্যার বলেছিলেন আবার ক্লাস। টরি এবং হুইগ এই দুটো লিবারেল আর কনজারভেটিভের রূপ নিয়েছে। জি স্যার। আচ্ছা, দিয়েছো? কার সমস্যা? কবিতাটা কি দিয়ে, জি স্যার। কিসে দিয়েছো? আমি বললাম মেসেঞ্জারে দিতে। আচ্ছা মেসেঞ্জারে দিয়েছি স্যার, দেখেন। আচ্ছা, দেখি। মেসেঞ্জারে রাগ করতেছে তো, আচ্ছা তোদের ওপেন হচ্ছে না। স্যার একটা কোয়েশ্চেনের ছবি দিয়েছি, ওইটার ওই যে মার্ক করা আছে স্যার, দেখেন। এটা জি স্যার। মানে কবিতাটা নিয়ে সমস্যা না এই প্রশ্নটার সমস্যা? স্যার প্রশ্নটাই সমস্যা, ওই যে মার্ক করা ওইটুকু স্যার, একটু বুঝাই দেন। বলছে এখানে কি কি তুলে ধরা হয়েছে? দ্য থটফুল স্যাডনেস অন গ্রোয়িং ওল্ড অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি অফ লাইফ অ্যান্ড ডেথ আর এক্সপ্রেসড হেয়ার। মানে এখানে স্যাডনেসটাকে প্রকাশ করা হয়েছে এই কবিতাতে। কিসের উপর স্যাডনেস? স্যাডনেসটা কেন? গ্রোয়িং ওল্ড মানে বৃদ্ধ হয়ে যাওয়ার, তাই তো, যে আমরা বৃদ্ধ হয়ে পড়ছি, এই চিন্তাটাই হচ্ছে আমাদের স্যাডনেসের কারণ। আরেকটা হচ্ছে কি, দ্য ইনএভিটেবিলিটি অফ লাইফ অ্যান্ড ডেথ, এবং আমাদের জীবন যখন জন্মের মাধ্যমে শুরু হয়েছে তেমনি এর মৃত্যুও আসবে, শেষও হয়ে যাবে। এর যে ইনএভিটেবল এটা, এবং এটা যে এড়ানো যাবে না, এটা যে অপরিহার্য, এইগুলো চিন্তা করেই যে স্যাডনেসটা মেনলি আমাদের সৃষ্টি হয়, সেটাই কথা এখানে বলা হয়েছে।
দেয়ার ইজ অ্যান ইমপ্লিকেশন অফ ডেঞ্জার টু, বলছে এখানে এক ধরনের বিপদেরও একটা সংকেত দেওয়া হয়েছে কি সম্পর্কে? দ্য লাভ মে হ্যাভ স্টেইড টু লং, দিস স্ট্যান্ডস ফর ইউথস অ্যাট্রাকশন ইন স্পাইট অফ দ্য রাইটফুল ক্লেম অন দ্য শেফার্ড, দিস মে পুট দ্য শেফার্ড ইন ডেঞ্জার, ইট ইজ ইভেন্চুয়ালি নোটিস, দ্য সিম্প্যাথি অফ দ্য স্পিকার আর ডেফিনেটলি উইথ ইয়ঙ্গার। এই কবিতাটা না? জি স্যার, ওই যে শেষের স্ট্যান্ডাটা ওইটা বুঝাই দেন স্যার, ওইটার সাথে কানেক্টেড আছে। এখানে এইখানে দেখো, এই যে এখানে কথা বলা হয়েছে না এখানে, কারণ এখানে কি কি বলছে? এইজ আই ডু অ্যাভোর দি, অ্যাভোর মানে কি? ঘৃণা করা। তাহলে আমি কাকে ঘৃণা করি আর কাকে পছন্দ করি? স্যার ইয়থকে পছন্দ করে আর বৃদ্ধ বয়সকে ঘৃণা করা হয়। এখানে তো ইউথ এবং এখানে মেইনলি ইউথ এবং এইজকে কম্পারেটিভলি দেখানো হয়েছে, একটা নেগেটিভ সাইড আর একটা পজিটিভ সাইড দেখানো হয়েছে, তাই না? তো এগুলো দেখানোর পর কবি বলতেছে কি আমি এইজ বা ওল্ড এজকে ঘৃণা করি আর ইউথটাকে আমি অ্যাডোর করি। সো ও মাই লাভ ইজ ইয়াং, এইজ আই টু ডিফাই দি, ও সুইট শেফার্ড হাই দি, ফর মি থিংস দাও স্টেইড টু লং। মানে এখানে দেখানো হচ্ছে যে কবি বলছে মাই লাভ ইজ ইয়াং, মানে কি আমার ভালোবাসা সবসময় কেমন? হ্যাঁ, ইয়াং, তাই তো? অ্যান্ড এইজ আই ডু ডিফাই দি, বলছে এইজ মানে ওল্ড এইজ আমি তোমাকে অস্বীকার করছি, তোমাকে আমি গ্রহণ করছি না। কারণ কি? ফর মি থিংস দাও স্টেইজ টু লং, কারণ কি লাভ সবসময়ের জন্য থাকে। বয়স হয়তো আমাদেরকে কি করে দেয়, আমাদেরকে চেহারা চেঞ্জ করে দেয়, আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করে দেয়, তাই না? কিন্তু ভালোবাসা এই জিনিসটা কি আমি বলছি, আমার মনে হয় কবি বলতেছে ফর মি থিংস দাও স্টেইজ টু লং, কারণ এই ভালোবাসা এটা সব সময়ের জন্যই কি ইয়াং, এটা বয়সের সাথে সাথে চেঞ্জ হয় না। তো এই কথাটা এখানে মেনলি বলা হয়েছে, শেফার্ডকে কি করা হয়েছে এখানে অ্যাড্রেস করা হয়েছে নাকি? তাই এখানে সেটাই বলা হচ্ছে যে এখানে দুটা জিনিস এসেছে মেনলি, একটা হচ্ছে এটা আসলো কেন রে, তাই বলছে দেখো, দিস স্ট্যান্ডস ফর ইউথস অ্যাট্রাকশন ইন স্পাইট অফ দ্য রাইটফুল ক্লেইম অন দ্য শেফার্ড, দিস মে পুট দ্য শেফার্ড ইন ডেঞ্জার, ইট ইজ ইভেন্চুয়ালি নোটিস দ্য সিম্প্যাথিস অফ দ্য স্পিকার আর ডেফিনেটলি উইথ ইয়ঙ্গার দ্যান এইজ। মানে এখানে মানে একটু এখানে সামারিটা অন্যভাবে একটু ডিপে নিয়ে চলে গেছে, বলতেছে যে দেখো দ্য লাভ মে হ্যাভ স্টেইড টু লং, এই যে লাভকে বলা হয়েছে না যে ফর মি থিংস ইউ মে স্টে লং, তাই না? ভালোবাসা থাকবে, ভালোবাসা ইয়ং। আর এই লাভ মে হ্যাভ স্টেইড টু লং এটা দিয়ে বোঝানো হয়েছে যে দিস স্ট্যান্ডস ফর ইউথস অ্যাট্রাকশন ইন স্পাইট অফ দ্য রাইটফুল ক্লেইম অন দ্য শেফার্ড। হ্যাঁ, মানে কি ইউথস অ্যাট্রাকশন, ভালোবাসা, তারপর হচ্ছে মানুষের প্রতি স্নেহ, মায়া, মমতা, হ্যাঁ, এগুলো হচ্ছে অনেকটা চিরস্থায়ী, সেটা বয়সের সাথে সাথে হয়তো বা চেঞ্জ হয় না, তাই না? এবং এটা ঠিক যেমন ইয়ং বয়সে বা ইউথ বয়সে বা অল্প বয়সে মানুষের যেমন একটা অ্যাট্রাকশন থাকে, বিশেষ করে যেটা সেন্সুয়াল লাভ আমরা বলি, ঠিক আছে? তো ঠিক সেটার মতো করে এখানেও দেখানো হচ্ছে যে আমাদের যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এটা সবসময় ইয়াং থাকবে, এটা শেষ হবে না। হ্যাঁ, কিন্তু এখানে কি বলছে, দিস মে পুট দ্য শেফার্ড ইন ডেঞ্জার, কারণ কি এই কথাটা কোত্থেকে আসলো? দিস মে পুট দ্য শেফার্ড ইন ডেঞ্জার, এই কথাটা হয়তো শেফার্ডকে ডেঞ্জারে ফেলে দিচ্ছে। এটা ডেঞ্জারে কেমন করে ফেললো? এখানে ডেঞ্জার কথাটা কেন আসলো বলো তো?
এখানে কি ডেঞ্জারের কোনো কথা আছে এই কবিতার ভিতরে আমাদের? না স্যার, এরকম কোনো কথা স্যার নেই। অভিজ্ঞতার মধ্যে ফেলে দেয় কিছু। হুম হুম স্যার অভিজ্ঞতার মধ্যে ফেলে দেয় এমন কিছু। যেমন কেমন বলো? দিস স্যার বাকি কোশ্চেন গুলো পড়লে তো মেইন থিমটা আইসা পড়ে। হ্যাঁ মানে না, এই এই কথাটা কেন আসলো এখান থেকে? স্যার ওইটাই ক্লিয়ার হচ্ছে না, ওই যে শেফার্ডের ওই ব্যাপারটা। হুম যে দিস মে পুট দ্য শেফার্ড ইন ডেঞ্জার, এটা দিয়ে কেন বোঝানো হচ্ছে যে শেফার্ড ডেঞ্জারে আছে? কবিতার কোন অংশটা বোঝানো হলো যে এখানে শেফার্ড ডেঞ্জারে আছে বলো? স্যার সেই অংশটা মনে হয় এখানে দেওয়া নেই কেন দেওয়া মনে হচ্ছে না কেন? হচ্ছে, নাকি? কবিতা তো স্যার এখানেই শুধু আছে, আছে না? হুম স্যার বৃদ্ধ বয়সের ব্যাপারটা বোঝানো হয়েছে। এই দেখো এখানে একটু খেয়াল করো যে এইজ আই ডু ডিফাই দি বাট ও সুইট শেফার্ড হাই দি, এই হাই মানে কি? হাই দিয়ে কি কি বোঝাচ্ছে? পজিটিভ আর নেগেটিভ, মানে ওকে কি শেফার্ডের ক্ষেত্রে কি পক্ষে অবস্থান করছে না বিপক্ষে অবস্থান করছে বলো তো? স্যার বিপক্ষে। না এখানে তো হাই, এখানে হাই মানে কি? হাই মানে আমি তাকে সম্ভাষণ জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি, এরকম একটা বিষয়, ঠিক আছে? হাই দিয়ে মেনলি যেটা বোঝায় ওয়েলকাম জানানো, এরকম আর কি অবস্থা। হ্যাঁ এখানে একটা বিষয় যেটা এখানে উল্লেখ করা নেই, তাই না? সেটা কি সরাসরি বলা নেই, কিন্তু এখানে কথাগুলো তো বলা আছে। এখানে কি দুটা জিনিসকে অপোজিট বিষয় দিয়ে বর্ণনা করা হচ্ছে না? এখানে দুটা শব্দ মেনলি ইউজ করা হচ্ছে, সেই দুটা কি বলো? এখানে দুটা ওয়ার্ডকেই এজ মেনলি, আর ইউথ। হ্যাঁ স্যার এজ আর ইউথ। এইজ অ্যান্ড ইউথ, তাই না? এখন আমরা যতই ইউথটাকে নিয়ে গর্ব করি, অহংকার করি, আমরা ওর পক্ষে থাকি, আমরা ওকে গ্রহণ করি, এইজকে কি আমরা দূরে রাখতে পারবো? না স্যার। এটা কি দূরে রাখা সম্ভব? আমি যতই তাকে ঘৃণা করি, না যতই তাকে এড়িয়ে চলি, যতই তাকে ডিফাই করতে যাই, আসলে কি আমি ডিফাই করতে পারি? দেখো এইজ আই ডু ডিফাই দি, আমার ভালোবাসা ইয়াং, আমি ইয়াং পছন্দ করি, আমি ইউথটাকে পছন্দ করি, আমি এইজকে ঘৃণা করি, কিন্তু এইজকে কি আমি যতই ঘৃণা করি আর যতই ডিফাই করি, আমি কি একে আর এড়াতে পারবো? বলো, এড়ানো যাবে? না স্যার। অতএব না underlying- স্যার ওয়েলকাম জানাতেই হবে। হ্যাঁ আন্ডারলাইং মিনিংয়ে এটা আমার সাথে সবসময় অবস্থান করবেই। তো সেটাই এখানে বলা হয়েছে, তাই তো? যে যতই আমরা অ্যাট্রাকশনের কথা বলি না কেন, কিন্তু ডেঞ্জার তো আমাদের মধ্যে আছেই। আমি যতই ডেঞ্জারটাকে এড়িয়ে যেতে চাই, কিন্তু ডেঞ্জার তো আমার আছেই, যে এইজ অটোমেটিক আমাকে কি করবে? আমাকে আক্রমণ করবেই এবং আমাকে তার অধীনে নিয়ে যাবেই। তারপর দেখো, ইট ইজ ইভেনচুয়ালি নোটিস দ্য সিম্প্যাথিজ অফ দ্য স্পিকার আর ডেফিনেটলি উইথ ইয়ং রাদার দ্যান এইজ। এবং যদি আমরা এই কবিতাটা পড়ি পুরোটা, তাহলে একটা জিনিসই আমরা বুঝতে পারতেছি যে কবি কার সাইডে, সিম্প্যাথিটা কার দিকে, ইয়ংয়ের দিকে না এইজের দিকে? মানে তিনি অলরেডি তিনি সিম্প্যাথি আমরা কার দিকে দেখাই বলো তো? সিম্প্যাথি আমরা কার জন্য বোধ করি? না, আমরা বলতেছি আমরা সিম্প্যাথি কার দিকে দেখাই? যে ভালো আছে না যে বিপদে আছে, কার প্রতি? বিপদে যে খারাপ থাকে, তাই না? যে খারাপ থাকে বা যার খারাপ সম্ভাবনা আছে, তার প্রতি তো আমরা সিম্প্যাথি দেখাবো। তাহলে সিম্প্যাথিটা আমরা কার দিকে দেখাবো? এইজ তো অলরেডি আছে, তাহলে যে ইউথ, যার এখন বিপদের সম্ভাবনা আছে, তাকে কি আমরা, তার প্রতি কি আমরা সিম্প্যাথি দেখাবো না? মনে করো যে যে ওল্ড হয়ে গেছে, তার প্রতি আমরা সিম্প্যাথি দেখাবো বেশি, নাকি যে ইয়াং আছে কিন্তু ওল্ড হয়ে যাবে খুব শীঘ্রই, তার প্রতি? কার প্রতি আমাদের মায়া হয় বেশি? যে ইয়াং আছে তার প্রতি। হ্যাঁ, যে ইয়াং আছে, যার সৌন্দর্য আছে, কিছুদিন পরেই তার সৌন্দর্য হারিয়ে যাবে। যার সৌন্দর্য হারিয়ে গেছে, যে বুড়িয়ে গেছে, যে বৃদ্ধ হয়ে গেছে, তার প্রতি তো আমাদের কোনো সিম্প্যাথি নেই।
সিম্প্যাথি তো হচ্ছে তার দিকে যে ইয়াং আছে এবং খুব শীঘ্রই তার ইউথ সে হারাবে, তাই না? এবং সে একসময় তার ইউথ হারাবে, তার বর্তমান সৌন্দর্য হারিয়ে ফেলবে এবং নিশ্চিত সে এইজড হবে। অতএব তার কার প্রতি আমাদের সেটাই বলছে যে ইট ইজ ইভেনচুয়ালি নোটিস, বলছে এই কবিতার মধ্য দিয়ে আমরা এটা খেয়াল করতে পারছি দ্য সিম্প্যাথিজ অফ দ্য স্পিকার আর ডেফিনেটলি উইথ ইয়ং, তাই তো? অতএব স্পিকারের যে সিম্প্যাথি সেটা অবশ্যই ইয়ংয়ের প্রতি, এইজের প্রতি না। রেদার দ্যান এইজ মানে কি? এখানে দুটো বিষয়, ইয়ং আর এইজ। তাহলে কার প্রতি তার সিম্প্যাথি বেশি, এইজের প্রতি না ইয়ংয়ের প্রতি? Young এর প্রতি। হ্যাঁ, তা সেটা এখানে মেনলি বলা হচ্ছে যে কবিতাতে আমরা যতই পজিটিভলি ইয়ংকে দেখাই না কেন, ইউথকে দেখাই না কেন, কিন্তু আলটিমেটলি ইউথ তো শেষ হবেই, ইউথ তো একসময় শেষ হবেই। অতএব এক্ষেত্রে কবির এই পুরো গল্পটাই ক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারতেছি, মানে কবিতাটাতে, যে আমরা প্রশংসা করি, আমরা গ্রহণ করি ইউথকে, কিন্তু ইনএভিটেবিলিটি যেটা যেটা অপরিহার্য, যেটা আমরা এড়াতে পারবো না, সেটা আমরা প্রশংসা করি আর ঘৃণা করি, যাই করি না কেন, সেটা হলো এইজ। হ্যাঁ, যে আমরা এখানে শেষ পর্যন্ত প্রশংসা করে গেলাম এইজের, এই ইউথের, কিন্তু এইজকে তো আমরা ঠেকাতে পারবো না। ঠিক আছে, এই কথাটা মেনলি এখানে এসেছে, বুঝতে পেরেছো? জি স্যার। দেখো এখানে কিন্তু এইজের পক্ষে কোনো কথা বলা নেই, কিন্তু এইজের পক্ষে কথা না বললে কি এইজকে আমরা এড়াতে পারবো? বলো। না স্যার। এইজ ইনএভিটেবল, এটা আসবেই, এখানে একে এড়ানোর আমাদের কোনো সুযোগ নেই। তাই এখানে বলছে না যে একটা ডেঞ্জার আছে, একটা বিপদ তো আছেই, যে বিপদটা আমরা স্বীকার করি আর না করি। আচ্ছা, তারপর স্যার আমি মেসেঞ্জারে ছবি দিছি আপনাকে। নাম কি তোমার? এই তো স্যার মার্জানা, এটাই। এটাই ছবিটা তখন আসেনি, সে ঘুরতেছে তো, কখন থেকে ঘুরতেই আছে এখনো। তো সমস্যা হলো, তো সমস্যা। কি বিপদ। স্যার আপনি কি এখনো গ্রামে নাকি ঢাকা আসছেন? না, শহরে চলে আসছি, মেহেরপুরে চলে আসছি, কিন্তু নেটের দুর্বলতা কেন বুঝলাম না। তোমাদের ক্লাস নেওয়ার আগে আসলাম। স্যার আপনার মতো কি আমরা পড়াইতে পারবো? বলো। না বলতেছে আপনার মতো কি আমরা পড়াইতে পারবো স্টুডেন্টদেরকে? পড়লেই অবশ্য পড়াতে পারবা, আমিও একসময় পারতাম না, এখন পারি পড়াতে পড়াতে, তোমরাও একসময় পারবা। ঠিক আছে। স্যার আপনি ইউনিভার্সিটির টিচার কিভাবে হয়েছেন? বিসিএস পরীক্ষা দিয়ে। স্যার আপনি কি বিসিএস ক্যাডার? হাই হাই, তুমি জানো না তুমি কোন কলেজের? স্যার আমি ধনিয়া ইউনিভার্সিটির। হুম ধনিয়া ইউনিভার্সিটি কলেজের। তাহলে ওখানে ওটা কি সরকারি না বেসরকারি? না স্যার সরকারি না। হুম এটা বেসরকারি স্যার। হ্যাঁ, সরকারি কলেজের টিচার হলে, বিশেষ করে যারা অনার্স লেভেলে আছে বা সরকারি কলেজের টিচার হতে হলে তাকে বিসিএস পরীক্ষা দিয়েই হতে হয়। ঠিক আছে। স্যার আপনি বিসিএস ক্যাডার হয়ে বলতেছেন চাকরি ছেড়ে দিবেন? কেন? না আপনি যে বলেন বিদেশে যাওয়ার চেষ্টা করেন এই জন্য জিজ্ঞাসা করি। হ্যাঁ, মানে চাকরি ছেড়ে না, এর অনেক সুযোগ আছে। ঠিক আছে। স্যার জ্ঞান অর্জনে যাবে। পড়াশোনার করার জন্য চেষ্টা ছিল, চেষ্টা করতেছি,
দেখা যাক যেমনটা আশা করি তেমনটা হয় কিনা। আচ্ছা, তো যাই হোক, এই কবিতাটা হচ্ছে, আমরা কি এমিলি ডিকিনসনের কোনো কবিতা পড়েছি এ পর্যন্ত ফার্স্ট ইয়ারে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তিনি কোন কবিতা পড়েছিলাম মনে আছে কারো? কি কোন কবিতাটা পড়েছিলাম? বিকজ আই কুড নট বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, তাই তো? তো এখানে ইনি যে কবিতাগুলো লেখেন সেগুলো মেনলি সবসময় তিনি তার নিজের সত্তা বা অবস্থান থেকে লেখার চেষ্টা করেন। তো তিনি তার যে আত্মা, ব্যক্তিত্ব, সত্তা, এইগুলো নিয়ে খুবই গভীরভাবে ভেবেছেন এবং জীবন, তোমরা হয়তো থার্ড ইয়ারে গিয়ে আরও অনেক কবিতা পাবা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে বিশেষ করে, থার্ড ইয়ারে তো না, ফোর্থ ইয়ারে এনার অনেকগুলো কবিতা আছে যেগুলো পড়বা, দেখবা ছোটো ছোটো কবিতা, কিন্তু কবিতাগুলো অধিকাংশই একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের। হ্যাঁ, এবং এখানে তিনি মানুষ হিসাবে আমাদের অবস্থান, আমাদের সোল বা আত্মার অবস্থান এবং আলটিমেটলি আমাদের যে সত্তা বা ব্যক্তিত্ব, এই একটা বিষয় নিয়ে তিনি গভীরভাবে আলোচনা করেছেন। এখন একটা বিষয় একটু ভাবতো যে আমি জিনিসটা কি আমার বডি না আত্মা, কোনটা? এই আমি জিনিসটা কে? দুইটাই স্যার সংমিশ্রণ। যতক্ষণ আত্মা আমাদের মধ্যে আছে ততক্ষণ দুইটাই। দুটা যদি হয় তাহলে যখন তুমি মারা যাচ্ছ তখন তোমাকে আর বলবে না এটা মিলন, বলবে কি? যদি আমি বলি আমি মারা যাই, তাহলে কি এটা আমি বলবে এটা মিলন, নাকি মিলনের বডি বলবে? না স্যার, মারা যাওয়ার সাথে সাথে তো লাশ হয়ে যায়, লাশ মিলনের বলে। বডি বলবে বা লাশ বলবে, তাই না? হ্যাঁ, তার মানে মিলন আর ওর ভিতরে নাই। তাহলে মিলনটা কোথায় গেল? সে কে? আত্মাটা? যদি আত্মাই হয় তাহলে আমি কি চিনি আমার আত্মাকে? তাহলে আমিটাকে, আমি যদি আমার আত্মা যদি আমি হই তাহলে তো আমি আত্মাকেও চিনছি না। তাহলে সেই আত্মাটাকে, আমি তো আমার বডিকে চিনছি, আমার ফেস দিয়ে চিনছি। আমার ফেসটা যদি এখন কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, আমাকে কি আর কেউ চিনবে? তাহলে পৃথিবীর মানুষ আমাকে আমার বডি দিয়ে চেনে, আমার আত্মা দিয়ে তো চেনে না। চিনে বলো তো? এনআইডি কার্ডে তোমার নামের সাথে যদি তোমার চেহারা ছবির না মিলে তাহলে কি গ্রহণ করবে কেউ? হ্যাঁ, তাহলে তোমাকে একটু মিউট রাখো, এদিক থেকে সাউন্ড আসছে, তাহলে একটু মিউট রাখো। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে ঠিক এখানেই কনফ্লিক্টটা, যে আসলে আমি কে? হ্যাঁ, আমি আমার বডি না আমি আমার আত্মা, নাকি বডি এবং আত্মার মাঝামাঝি আর একটা জিনিস আছে যেটা আমি? দুটা মিলে যখন একটা মানুষ হয়েছে, সে মানুষটা আমি। কিন্তু যখন দুটো আলাদা হয়ে যাচ্ছে তখন আমি বলে যে সত্তাটা, সেটা আসলে জিরো, কিছুই না, কারণ আত্মা চলে গেছে, বডিও মাটির সাথে মিশে গেছে, তার মানে আমি নামে কিছু নাই, আমি হাওয়া। ঠিক আছে, তার মানে দুটা মিলে একটা অবস্থান তৈরি হচ্ছে, যে অবস্থানটা আমাকে তৈরি করেছে। ঠিক আছে, কিন্তু আমি জানি না আসলে আমিটা কে। তাই বলতেছি, দেখো, আই অ্যাম নো বডি, আমি কি কেউ না? আমি কে? হু আর ইউ? আর ইউ নো বডি টু? দেন দেয়ার ইজ আ পেয়ার অফ আস, ডোন্ট টেল, দে উড ব্যানিশ আস, ইউ নো। মানে এই ইউ, এই নো বডি, এই আই, এগুলো কারা? কে? মানে কার সাথে আমি কথা বলছি? আমরা অনেক সময় করি না যে আমরা আমার সাথে কথা বলি না, একা একা থাকলে বলি কি না বলো তো? আমরা যখন ভাবি, আমরা যখন চিন্তা করি, তখন অটোমেটিক দুটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমি যেন আমার সাথে কথা বলছি, ওকে। তারপরে দেখো, আই অ্যাম নোবডি, হু আর ইউ নোবডি টু? মানে যে স্পিকার, সে যেন যার সাথে কথা বলছে তাকে যেন বলছে, হ্যাঁ, যে আমি যেমন নোবডি, আমি জানি না আমি কে, আমার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি ক্লিয়ারলি বলতে পারবো না আমি কে। হ্যাঁ, আমি কোনো স্পেশাল ব্যক্তি কিনা আমি তাও জানি না। তাহলে তুমি কে? তুমিও কি তাহলে নোবডি? দেন দেয়ার ইজ আ পেয়ার অফ আস, ডোন্ট টেল, দে উড ব্যানিশ আস, ইউ নো। তার মানে কি, যে
বলতে যাচ্ছে যে অতএব তাহলে তো তুমিও নোবডি, আমিও নোবডি, মানে আমরা কেউই কেউ না। তাহলে আমরা যদি নোবডি হয়ে থাকি তাহলে দয়া করে এটা কাউকে বলো না। দে উড ব্যানিশ আস, ইউ নো। তারা আমাদের এখান থেকে কি কি করবে বলো? আমাদেরকে তারা গ্রহণ করবে না, তাই না? তারা আমাদেরকে স্বীকার করবে না, আমাদেরকে মেনে নিবে না। তার মানে কি একটা অস্বাভাবিক, অসাধারণ না হয়ে আমরা যেহেতু সাধারণ, আমাদের কোনো স্পেশালিটি নেই, এটা যদি মানুষ জানে তাহলে হয়তো মানুষ আমাদেরকে গ্রহণ করবে না। হাউ ড্রিয়ারি টু বি সামবডি, হাউ পাবলিক লাইক আ ফ্রগ টু টেল ইউর নেম দ্য লাইফ লং ডে টু অ্যান অ্যাডমায়ারিং বগ। হ্যাঁ, মানে কি বলতে যাচ্ছে? যে বলছে হাউ ড্রিয়ারি টু বি সামবডি। এ দেখো, নো বডি আর সামবডি, নো বডি আর সামবডির মধ্যে পার্থক্য কি? সামবডি বলতে কাকে বোঝানো হচ্ছে? স্পেশাল কোনো ব্যক্তিকে না, যারা ব্যক্তি হিসাবে স্পেশাল, যারা হচ্ছে সুপারস্টার, হ্যাঁ, যারা হচ্ছে তারকা, যারা ফেমাস, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে? বলো তো, তারা কি স্বাভাবিক জীবনযাপন করতে পারে? না, তারা সবসময় একটা পাবলিক প্রেশারে থাকে। হ্যাঁ, যে অলরেডি ফেম পেয়ে গেছে। দেখো তো, খারাপ স্টুডেন্টের আতঙ্ক বেশি পরীক্ষা নিয়ে, না ভালো স্টুডেন্টের আতঙ্ক বেশি পরীক্ষা নিয়ে? কোনটা, কার আতঙ্ক বেশি? স্যার ভালো স্টুডেন্টদের। ভালো স্টুডেন্ট। স্যার ভালো স্টুডেন্টদের, জি স্যার। কেন? স্যার যারা খারাপ তারা মনে করে যা হবে তো হবে, আর যারা ভালো তারা মনে করে যে আরো ভালো করতে হবে। হ্যাঁ, ভালো করতে হবে। যদি ভালো খারাপ হয় হয়ে কি যায় না। তাহলে, খারাপ হলে তো খবর আছে নাকি? জি স্যার। তাই বলতেছে টু বি সামবডি, এটা হচ্ছে ড্রিয়ারি। ড্রিয়ারি মানে কি? খুবই বিরক্তিকর, খুবই ক্লান্তিকর। হ্যাঁ, হাউ ড্রিয়ারি টু বি সামবডি, হাউ পাবলিক লাইক আ ফ্রগ টু টেল ইউর নেম দ্য লাইফ লং ডে টু অ্যান অ্যাডমায়ারিং বগ। অ্যাডমায়ারিং বগ মানে জনগণ। হ্যাঁ, সবসময় জনগণ তোমার নাম নিয়ে, হ্যাঁ, তোমার খ্যাতি নিয়ে সবসময় তোমার নাম জপবে, তোমার নাম বলবে, তোমার নাম নিয়ে হইচই করবে। এটা আসলে এই কবির কাছে ড্রিয়ারি মনে হচ্ছে। এটা আসলে সবসময় চলে না। হ্যাঁ, আর এটাই যদি হয় তাহলে আসলে আমাদের জীবনটা কেমন? আমরা ফেম চাই, আবার ফেম আসার পর আমরা সেই ফেমটাকেও কেমন মনে করি? এই ফেমটা আমরা এনজয় করতে পারি না, একটা প্রেশার মনে হয়, একটা চাপ মনে হয়, তাই না? তা ঠিক এই একটা ছোট একটা টপিক নিয়ে তিনি মেইনলি এখানে কথা বলেছেন যে আমাদের জীবনটা আসলে আমরা জানি না আসলে আমরা কি আশা করি। যদি আমরা একদম নামহীন থাকি, আমাদের জন্য কোনো খ্যাতি না থাকে, তো মানুষ আমাদেরকে গ্রহণ করে না। আবার খ্যাতি অর্জন করলেও হ্যাঁ, সেই জীবনটাও কেমন জানি একটু বিব্রতকর, বিরক্তিকর, হ্যাঁ, অশান্তির একটা জীবন কিন্তু তৈরি হয়ে যায়। তো ঠিক এরকম একটা কথা নিয়ে এটাই মেনলি তিনি এখানে আলোচনা করেছেন যে আমাদেরকে তাহলে কেমন জীবনযাপন করতে হবে, কেমনটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি কি নোবডি হব নাকি আমি সামবডি হব? কোনটা আমরা হতে চাই আসলে, বলো? বলো তো, আমরা কোনটা চাই সবসময়? সামবডি। স্যার নোবডি হতে চাই। নোবডি হতে চাই না সামবডি হতে চাই? সবাই তো আমরা ফেমের অবস্থাতে আছি নাকি বর্তমানে? জি স্যার। আমরা তো সবসময় ফেম পেতে চাই গো, কিন্তু সেই ফেম পাওয়ার পর সেই ফেম নিয়ে থাকি ক্লান্ত, মানে সেই ফেম টিকিয়ে রাখতে গিয়ে আমাদের অবস্থাটা হয়ে যায় খারাপ। তাই বলছি, দেখো এখানে দ্য স্পিকার আই অ্যাড্রেসেস দ্য অডিয়েন্স ইউ থ্রু আউট দ্য পয়েম। দ্য স্পিকার ডিক্লেয়ার্স দ্যাট শি, মানে স্পিকার যদি মেয়ে হয় তাহলে শি বা হি, নো বডি নট সাম ওয়ান স্পেশাল, মানে তিনি স্পেশাল কিছু না। অ্যান্ড ইনকোয়ার্স ওয়েদার দ্য অডিয়েন্স ইজ লাইক হিম অর হার, অথবা যার সাথে কথা বলছে সেও কবির মতো কি না। দ্য স্পিকার অ্যাজিউম দ্যাট হিজ হার অডিয়েন্স অলসো নট সাম ওয়ান স্পেশাল। দেন দ্য স্পিকার টেলস দ্য অডিয়েন্স নট টু ডিসক্লোজ দিস,
যে আমরা যে নোবডি এটা কাউকে বলার দরকার নেই, কারণ বললে পারে মানে কি করবে, আমাদেরকে তারা পাত্তা দিবে না। হ্যাঁ, দ্য স্পিকার অ্যাসোসিয়েট হিমসেলফ অর হারসেলফ উইথ দ্য অডিয়েন্স অ্যান্ড ফিয়ার্স দ্যাট আদার্স উড ব্যানিশ দেম, দ্য স্পিকার অ্যান্ড দ্য অডিয়েন্স অ্যাকর্ডিং টু দ্য স্পিকার বিং সামবডি অর সামওয়ান ইজ স্পেশাল। কিন্তু এটা আবার বোরিং। দ্য স্পিকার কনসিডার ইট টু বি আ ফ্রগ হুইচ ইজ টেলিং ইটস নেম টু অল দ্য ডে লং টু সোয়াম্প হোয়ার দ্য ফ্রগ লিভস অ্যান্ড দ্য সোয়াম্প ইজ অলওয়েজ রেডি টু প্রেজ ইটস হ্যাবিটেট। মানে এখানে দেখানো হচ্ছে ফ্রগের মতো আমরা সারাদিন ওই ঘ্যাঙর ঘ্যাঙর করে বলতেই থাকি, হ্যাঁ, যে আমি আছি এখানে আমি। তো ওই যারা হচ্ছে খ্যাতিমান লোক তারা সবসময় তাদের খ্যাতি অর্জনের জন্য ওই লোকের সামনে নিজেকে এরকম এই ব্যাঙের মতো ঘ্যাং ঘ্যাং করতেই হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে দ্য সোয়াম্প ইজ অলওয়েজ রেডি টু প্রেজ ইটস হ্যাবিটেট মানে কি? সোয়াম্প মানে কি? সোয়াম্প বুঝো? এই যে বগ, সোয়াম্প মানে কি? রাজহাঁস। রাজহাঁস। সোয়ান মানে রাজহাঁস। এটা কার সমস্যা ছিল? এটা কি পড়নি একবারও? এটা কার সমস্যা ছিল মারজানা? পড়ছি স্যার। তাহলে সোয়াম্প মানে কি? পড়ছিলাম স্যার, ভুলে গেছি। তাহলে সোয়াম্প মানে কি সেটা ভুলে গেছো? জলাভূমি। হ্যাঁ, জলাভূমি। ছোট শব্দ যদি ভুলে যাও তাহলে কি মনে রাখবা? তাহলে কয়বার পড়লা যে তুমি ভুলে গেল একবারে ছোট্ট একটা শব্দের মিনিংটা? আর এটা পড়তে গিয়ে তুমি শব্দের ওয়ার্ডটার মিনিংটা জানো না, কিন্তু যদি এটাও না দেখো যেটা সময় নষ্ট, তাহলে তুমি কি পড়লা? হ্যাঁ স্যার বগেরটা পড়ছিলাম, ওটা জলাভূমি। হ্যাঁ, তাহলে বগ যদি হয় তাহলে এখানে তো এই সোয়াম্প মানে সেটাই, ঠিক আছে? ব্যাঙ সারাদিন ধরে কি কি করে বলো? বর্ষার সময় বিশেষ করে সারাদিন ধরে চিৎকার করতেই থাকে, ওই জলাভূমিতে বসে থেকে সারাক্ষণই ডাকাডাকি করে। করে। তা ওই আমাদের যারা স্পেশাল তারাও এরকম সারাদিনই ওই ডাকাডাকির ভিতরে থাকে, তা না হলে যে কোনো সময় তাদের খ্যাতি শেষ হয়ে যেতে পারে, নাকি? এই জন্য কবি চান না ওই সামবডি হতে। তিনি মনে করেন ওই নোবডি থাকাই ভালো, এতে নিজের জীবনটা নিজের সাথে চালানো যায়। আর সামবডি হতে গেলে ওই ব্যাঙের মতো আমাকে সবসময় চিৎকার করতে হবে, যাতে কি করতে হয়? টু টেল ইউর নেম। হ্যাঁ, সারাদিন তোমার নামটাকে যাতে অন্যের কাছে খ্যাতির সাথে উল্লেখ করা যায়, সেই জন্য তোমাকে খ্যাতিমান কাজ করতে হবে। হ্যাঁ, আর বলতে হবে তুমি কি আমার চেনো, এই আমি কে? হ্যাঁ, ওই আমাকেই চেনাতে চেনাতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তো ওই রকম চেনানোর জীবন আমার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, তো যাও তারপরে আর কারো এটাতে? স্যার অফ টপিকে দুইটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো, তুমি অফ টপিকের কি বলবা? স্যার আমাদের গুগল ক্লাসরুমের অ্যাক্সেস আমাদের পরীক্ষার কতদিন পর পর্যন্ত থাকবে? পরীক্ষার? হ্যাঁ, এটা পরীক্ষার পর মোটামুটি এটা রিমুভ করে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, এই আর কি। কেন, তোমার কোনো সমস্যা? না স্যার, আল্লাহ না করুক যদি আমার কোনো সাবজেক্টে হতে পারে যে আমার ইমপ্রুভ আছে, আমি ওই ক্লাসগুলো আপনার ক্লাসগুলো যেহেতু ইমপ্রুভ করে দেওয়ার জন্য তোমরা যদি আবার থার্ড ইয়ারে বা ওখানে পড়ো, তখন ওই ওদের এবার যারা আবার সেকেন্ড ইয়ারে পড়বে, যারা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছে, ওদের সাথে সাথে আবার ইমপ্রুভমেন্ট গ্রুপ করা হয়, ওদের জন্য ফ্রি অ্যাক্সেস থাকে। এই যে যেমন এটা, হ্যাঁ দেখো সেকেন্ড ইয়ারের এই যেটা, হ্যাঁ সেকেন্ড ইয়ার দেখো ফাইনাল এক্সাম, এই যেটা ইমপ্রুভমেন্ট গ্রুপ, ঠিক আছে? তো এখানে যারা থার্ড ইয়ার পড়তেছে তাদের যাদের ইমপ্রুভমেন্টের কথা আছে তারা এখানে যুক্ত আছে, বুঝতে পারছো? মানে তারা থার্ড ইয়ারে পড়তেছে এবং সেকেন্ড ইয়ারের এই ক্লাসগুলোতে তোমরা যে ক্লাসগুলো করছো না, এই ক্লাসগুলো কিন্তু থার্ড ইয়ারের এই যে আলাদা করে গ্রুপ করা আছে, তারা কিন্তু তাদের ক্লাসগুলো, তোমাদের ক্লাসগুলো কিন্তু এখানে দেওয়া আছে থার্ড ইয়ারের জন্য। যারা থার্ড ইয়ারে ইমপ্রুভ, মানে থার্ড ইয়ারে কিন্তু সেকেন্ড ইয়ারের ইমপ্রুভ দেবে, তাদের জন্য এই গ্রুপটা, বুঝতে পেরেছো? স্যার সেকেন্ড কোশ্চেনটা হলো 4 তারিখে যে ড্রামার পরীক্ষাটা নেবেন, ওটা কি 80 মার্কসে হবে? ড্রামার, তাই না? হ্যাঁ, এখন ওটা জি স্যার
যেহেতু ওখানে ড্রামা তো অল্প কয়টা আছে, 4টা বা 5টা, ওটা আমরা একসাথে একবারই একটা পরীক্ষা নিব, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা কয় তারিখে? 6 তারিখে, 7 তারিখে? 5 না স্যার 5 তারিখে, 5 তারিখে ড্রামা। 5 তারিখে? ও, তাহলে তো ওই আগে নেওয়া নেওয়া যাবে না, তো আরো আগে নিতে হবে তাহলে, তাই না? যদি 5 তারিখে হয়, আমি তো তাহলে 3 তারিখে নিতে পারেন। স্যার আজকে কি আমাদের এক্সাম আছে? এক্সামটা আজকে আর নিব না, কালকে নিব। হ্যাঁ, কাল সকালে দিব, তোমরা তোমাদের মতো পরীক্ষাটা দিয়ে নিও। স্যার ড্রামা এক্সামটা ফ্রাইডে নিতে পারবেন? বলো। স্যার ড্রামা এক্সামটা ফ্রাইডে নিলে ভালো হবে আর কি। বুঝি নাই তোমার কথা, তোমার শেষের শব্দটা বুঝতেছি না, মানে আবার বলো তো। স্যার ড্রামা পরীক্ষাটা ফ্রাইডেতে নিতে বলছে। ফ্রাইডে, হ্যাঁ 3 তারিখ, হ্যাঁ ফ্রাইডে, হ্যাঁ হ্যাঁ, ওই দিন তো বলছি, যেহেতু তোমাদের 5 তারিখে পরীক্ষা, আমি তো 6 তারিখ ধরে হিসাবটা করলাম কেন, কিন্তু বুঝলাম না তো। 5 তারিখে পরীক্ষা, তাহলে তো 4 তারিখে নেওয়া যাবে না, ওই দিন তো তোমাদের একটু অন্তত রেস্ট থাকা উচিত। তাহলে 3 তারিখে নিব, ঠিক আছে? 3 তারিখে তাহলে নিব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে তাহলে। আর কারো কোনোটাই সমস্যা? মোটামুটি তোমরা স্যার মার্ক করতে হবে 80। হ্যাঁ 80 মার্কেরই নিব, যাতে একবারে তোমরা ওটা দিতে পারো, ঠিক আছে? কারণ ওটা 2টা করে নেওয়া যাবে না। হ্যাঁ, এখানে যেমন ভাগ করে নিলাম, ওটা তো আর ভাগ করে নেওয়া যাবে না, ওই টাইমটা নাই, ঠিক আছে? একবারে তোমরা একটু দেওয়ার চেষ্টা করবা, মনে থাকবে? মানে এখন আমি হয়তো সবগুলো খাতাও তোমাদের চেক করতে পারছি না, এই যে আমার কিছুদিন ছুটি গেল, বিয়ের উৎসব টুসব মিলে আমি খুব সময়টা ম্যানেজ করতে পারলাম না। তো দেখে কিছুটা যে তোমাদেরকে জানাচ্ছি যে কী করতে হবে না করতে হবে, সেগুলো একটু খেয়াল রাখো। সবার খাতা আমি দেখে শেষ করতে পারবো কিনা তাও জানি না, কিন্তু একটু পরীক্ষাগুলো দিলে কি হবে, হাতের স্পিডটা বাড়বে, বা তুমি কতটুকু পড়েছো সেই সম্পর্কে তোমার একটা ধারণা হবে। আর যে বিষয়গুলো তোমাদেরকে জানাচ্ছি, এগুলো তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, আবল তাবল লিখে এসো না পরীক্ষায়, দয়া করে আবল তাবল লিখবা না। অনেকে করছে কি, এর আগে একটা শেয়ার করলাম না, যে শর্ট কোশ্চেনের আনসার আর ব্রড কোশ্চেনের আনসার দেখা যাচ্ছে, শর্ট কোশ্চেন বড় লিখছে, ব্রড কোশ্চেন ছোট লিখছে। দিছিলাম এরকম কিছু? এই যে একটা দিয়েছি, হ্যাঁ, যে সে শর্ট কোশ্চেনই লিখছে 5 পেজ আর ব্রড কোশ্চেন লিখছে 3 পেজ, তাহলে কি হবে বলো? তাহলে তুমি একটু টাইম মেনটেন করবে না আগে? আমি শর্টটাই ছোট করে দিই, আমার ব্রডে যেহেতু 10 মার্ক, আমি ওইটাই এফোর্ট দিই। হ্যাঁ, তোমার তো শর্টে তুমি অত লিখতে যাবা কেন? দেখো শর্টে সে 5 পেজ লিখে ফেলছে আর ব্রড কোশ্চেনে সে 3 পেজ লিখছে, তাহলে লাভ হলো কোনো, বলো? অতএব এই জন্য প্রথমে তোমরা শর্ট লিখতে গিয়ে পারো বলে আচ্ছা করে লিখে ফেলছো, পরে গিয়ে যখন পারবা না 1.5 পেজ করে, অনেকে তো 1.5 পেজ করে ব্রড কোশ্চেন লিখে সে দিচ্ছে, অথচ শর্ট কোশ্চেন আগে লিখেছে সেই কিন্তু 4 পেজ 5 পেজ করে। এই জন্য এখন লেখাচ্ছি কেন, এখন যদি তুমি বুঝতে পারো যে তোমার আসলে কি করা উচিত টাইমটা নিয়ে, যে আমি যতই পারি না কেন, একটা কোশ্চেনের আনসার আমি যদি কত মার্কের হয়, 4 মার্কের হয়, তাহলে সেটা আমি 3 মিনিট দিয়ে গুণ করব, করে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি যতটুকু পারবো ততটুকু লিখবো। আমি যতই পারি না কেন আমি আর লিখবো না, এর থেকে বেশি লিখবো না, কারণ এর থেকে বেশি পাইলেও আমি বেশি মার্ক পাবো না। তারপরে ব্রড কোশ্চেন আমি মোটামুটি 30 মিনিট পাচ্ছি, তার মানে 25 থেকে 26 মিনিটের মতো করে আমি ব্রড কোশ্চেনটা লিখে যাব। তাহলে কোথায় তোমার 12 মিনিট 10 মিনিট, আর কোথায় তোমার হচ্ছে 25-26 মিনিট। তুমি দেখা যাচ্ছে 25-26 মিনিট ব্যয় করতেছো শর্ট কোশ্চেনে, আর সময় পাচ্ছ না গিয়ে ব্রড কোশ্চেন লিখতে। তাহলে স্যার ব্রডগুলো যদি 28 মিনিট করে লেখা হয়, 28 মিনিট সময় নিয়ে, তাহলে দেখা যায় যে রিভিশন করার মতো একটা এভারেজ ভালো সময় পাওয়া যায়। হ্যাঁ, সেটা তুমি এই জন্য তো এখন থেকে একটু টেস্টটা দিয়ে তোমাকে ঠিক করে নিতে হবে। টেস্টটা এই জন্যই ঠিক করে নিতে হবে যে তুমি আসলে কয় মিনিট করে সময় পাচ্ছ এবং কতটুকু লিখতে পারবা। আমি যা উত্তর দিয়েছি তাই তোমাকে একদম একটা লিখে শেষ করতে হবে তেমনও না, তুমি কতটুকু লিখতে পারবা সেটা হচ্ছে তোমার উপরে, কারণ তোমার হাতের লেখার স্পিড কম হতে পারে, তাই না? তুমি হয়তো মোটা করে অনেক বেশি করে লিখতে পারো। এইগুলো এখন থেকেই ঠিক করে নিতে হবে। পরীক্ষার হলে নতুন কিছু করা যায় না, এটা একটু খেয়াল রেখো, যে পরীক্ষার হলে গিয়ে লিখে দিবনি, হয় না, পরীক্ষার হলে এত সোজা না। এই জন্য দয়া করে একটু ভালো করে নিজের অবস্থানটা বুঝে নিয়ে লেখার চেষ্টা করো। আর স্যার পার্টের পরে লিখতে সমস্যা আছে? কোনোটাতেই কোনো সমস্যা নাই, তুমি যেটা লিখবা সেটা একটু লিখবা। প্রশ্ন দেখবা লেখাই থাকে, উল্লেখ করা থাকে প্রশ্নে, তাই না? কি লেখা থাকে যে আনসার ডিফারেন্ট কোশ্চেন অফ ইচ পার্ট ক্রনোলজিক্যালি। হ্যাঁ, ক্রনোলজিক্যালি লিখতে বলে। ক্রনোলজিক্যালি মানে কি বলো তো? ক্রমানুসারে।
ধারাবাহিক জি স্যার ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে যখন লিখতে তুমি বলবেন লিখতেছো পার্ট এ যেমন এর কোশ্চেন আনসারটা, তখন পার্ট এটা আগে লিখবা। পার্ট এ এর কেমন করে লিখবা, কেমন করে লিখবা বলো? স্যার ব্রিফ কোশ্চেন লিখবো পার্ট এ। তাহলে কি লিখবা, আগে এ লিখবা, তারপরে আবার ডি লিখবা, তারপরে আবার সি লিখবা, তারপরে আবার এফ লিখবা, তারপরে আবার জি, কেমন করে লিখবা? না স্যার, এরপরে সি তারপরে ডি লেখা লাগবে, হ্যাঁ উল্টা দিকে আবার যাওয়া যাবে না। হ্যাঁ, মানে এটা একটু বলে রাখি, তারপরেও একটু বলে রাখি, আমরা স্যারেরা তুমি লিখলে আমরা নাম্বার দিই, উল্টা লেখো আর সোজা লেখো, বুঝতে পারছো? আমরা যদি দেখি যে তোমার লেখাটার উত্তরটা সঠিক হয়েছে, তাহলে আমরা ধরে নিই। দেখো এখানে বলা হচ্ছে যে আনসার ডিফারেন্ট কোশ্চেন্স অফ ইচ পার্ট ক্রনোলজিক্যালি। এই যে খাতা দেখতেছি তো অনেকেই কিন্তু ক্রনোলজি ঠিকই রাখেনি, তাই বলে আমি কেটে দিব সব? বলো, কেটে দিব? স্যার এখন তুমি উত্তর সঠিক লিখেছো, তুমি হয়তো এলোমেলো করে লিখছো, এখন তো আমি তোটা আর কাটতে পারতেছি না, আমাকে তো সঠিক দেখ। কিন্তু তোমাদের কাছে বিশেষ কথা থাকবে যে সব স্যার তো এখন জানি না কেমন হবে, তাই না? এই জন্য তোমাদের কাজ হলো একটু ক্রনোলজিটা ঠিক রাখবো, যে প্রথমে এ লিখছো, বি হয়তো আর লিখবা না, তাহলে সি লিখবা, ডি লিখবা, আবার হয়তো ই তোমার কমন আসে তাই এফ লিখবা, তারপরে এফ করে সিরিয়ালে লিখবা, ঠিক আছে? তারপরে যদি অনেকে পার্ট সি আগেও লিখছে, কোনো সমস্যা না, তোমার যে কোনো পার্ট তুমি আগে লেখো, কিন্তু প্রত্যেকটা পার্টের কোশ্চেনগুলো যেন ক্রনোলজিক্যাল হয়, মানে ধারাবাহিক হয়। এখানে বলা হয়নি যে পার্টগুলো ক্রনোলজিক্যালে লিখতে হবে, এখানে বলা হচ্ছে প্রত্যেক পার্টের কোশ্চেনগুলো ক্রনোলজিক্যালে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলো আর কারো কি প্রবলেম? আচ্ছা, হিস্ট্রি নিয়ে কারো সমস্যা ছিল জানো? হিস্ট্রির কার সমস্যা ছিল? আচ্ছা, হয়তো চলে গেছে, কি সমস্যা ছিল জানি না। ওকে, এখন বলো তোমাদের পড়াশোনাটার অবস্থা কি, বলো একটু, পড়াশোনা কেমন করছো? এই ছুটির মধ্যে কি পড়াশোনা হয়েছে না এলোমেলো করছো? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো, কি কোশ্চেন বলো? ওই আমি এসএমএস দিয়েছিলাম যে প্যারাগ্রাফ, এসে, রিপোর্ট আর অ্যাম্পলিফিকেশন এগুলো না পড়ে কি কমন পাওয়া যাবে পার্ট সি তে রাইটিং? তুমি তো 6টার ভিতরে 3টা বাদই দিয়ে ফেললা, তাহলে এখানে তো আছেই তো 6টা আইটেম মাত্র। না, রিপোর্ট, নোটিশ আর হচ্ছে লেট অ্যাপ্লিকেশন এগুলা যদি মানে পড়ি তাহলে কি হবে না? তোমার কয়টা কোশ্চেন আসবে, কয়টা লিখতে হবে বলো তো, জানো পার্ট সিতে? 3টা লিখতে হবে মেবি। এখনো মেবির ভিতরে আছো কেন? স্যার 3টা লিখতে হবে। 3টা দেওয়া লাগবে। তাহলে 3টা দেওয়া লাগবে, তাই না? তাহলে 3টার ভিতরে তোমার এখন কয়টা কোশ্চেন আসবে তাহলে? 5টা? 5টা আসবে। 5টা আসবে, তাহলে তোমার আছে আইটেম হচ্ছে কত? 6টা, তাই না? এসে আছে, প্যারাগ্রাফ আছে, অ্যাপ্লিকেশন আছে, রিপোর্ট আছে, আর কি আছে? নোটিশ, নোটিশ আছে, মেমো আছে নাকি? মেমো মেবি নাই, মেমো নাই। এই তো, এই কয়টা। আর কি আছে? ও অ্যাম্পলিফিকেশন আছে, অ্যাম্পলিফিকেশন, হ্যাঁ। তাহলে এই কয়টা, তাই না? তার ভিতর থেকে তুমি এখন অ্যাপ্লিকেশন তো অবশ্যই আসে, তাই না? অ্যাপ্লিকেশন আসবে, তারপর হচ্ছে তোমার যেহেতু এখানে 6টা থেকে 5টা আসবে, তার মানে তুমি 5টা পাচ্ছ। এখন ব্যাপারটা হচ্ছে যে কমন পাওয়া নিয়ে। এখন তুমি বলছো স্যার কমন পাবো কিনা, এই কমন পাওয়ার ব্যাপারটাকে আমি সরাসরি বলতে পারবো? ওইটা না, মানে মানে এই টপিকস গুলো থেকে দিবেই কিনা আর কি, এরকম মানে ওইগুলো তো বাকি যেগুলো আমি বাদ দেওয়ার কথা বলছি ওগুলো তো আর কি বড় টাইম বেশি লাগে। আমার যে প্রিপারেশন নেই তা না, মানে বাদ দিতে পারলে আর কি একটু ভালো হইতো, এর জন্য আর কি। না, এসেটা সবসময় বাদ দিবা, এসেটা তো আমি বরাবরই বাদ দিতে বলেছি, তাই না? যেহেতু এখানে আইটেমের সংখ্যা কম, বুঝতে পারছো? এবং কোশ্চেনও সংখ্যা যেহেতু আগে থাকতো 8টা, সেখানে একটা বিষয় ছিল। এখানে যেহেতু কোশ্চেন থাকতেছে 5টা, এখন যদি মনে করো যে কোনো একটা বা দুটা যদি বাদ দিয়ে অন্য কিছু দিয়ে ফেলে, তাহলে তো একটু প্রবলেম হয়ে যাবে। এই জন্য মোটামুটি 4টা আইটেম তুমি ধরে রাখো, 4টা আইটেম ধরে রাখো, 3টা ধরো না দয়া করে, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা স্যার। 3টা ধরো না, যে 6টার ভিতরে তুমি 2টা বাদ দাও, কিন্তু 3টা করো না, 50% বাদ দিও না, তাহলে হয়তো একটা সমস্যা ঘটে যেতে পারে।
তবে এসেটা একদম বাদ দিতে পারো, ওটা অত বড় লেখার দরকার নেই। এসে এবং প্যারাগ্রাফ, ঠিক আছে, এই দুটো বাদ দিতে পারো, বাকিগুলো একটু ঠিক রাখো। আর অ্যাম্প্লিফিকেশনটা লেখা যায়, ওটা ঠিক আছে বেশি বড় লেখা লাগে না। অ্যাম্প্লিফিকেশন বেশি বড় লেখা লাগে না, ঠিক আছে। আর অ্যাম্প্লিফিকেশন বেশি কমন বড় না, পাওয়া দুই যায়। একটা একটু আনকমন আসে তখন একটু ঝামেলা হইতে পারে, এর জন্য আর আনকমন কি। আসলে তো সেটা তো বলা যাচ্ছে না, এই জন্য তো বললাম যে কমন পাওয়ার কথা তো বলতে পারতেছি না। হ্যাঁ, তবে যেগুলো দিয়েছি একটু ভালো করে পড়ে রাখো, এ পর্যন্ত তো এসেছে, এখন জানি না তোমাদের সময় কি হবে, বুঝতে পারছো। অ্যাম্প্লিফিকেশন, তারপরে অ্যাপ্লিকেশন, এগুলো মোটামুটি কমন যে আসে না তা না, আসে। এখন আমি যেগুলো বলেছি সেগুলো পড়ার পরে, হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত নিবা পরীক্ষার হলে গিয়ে যে কোনটা লিখবা আর কোনটা লিখবা না, মনে থাকবে। ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার এবার কলেজে কোনো পরীক্ষাই হয় নাই। তোমাদের কলেজে জি স্যার, পরীক্ষা হইলে একটা ধারণা এসে পড়ে যে কিভাবে কতটুকু লিখবো, কোনটা লিখবো। হুম 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 এখন কি বলা যাবে, সব কিছুতে এলোমেলো অবস্থা চলছে, তো এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, এখন কিছু করার নাই, একটু ধারাবাহিক। ওই জন্য তো বলি যে আমি সবসময় একটা জিনিস বলি, সেটা হলো যে নিজের পড়াশোনাটাকে নিজেকে গুছিয়ে নিতে হবে, আরেকজন পারলে তুমি কেন পারবা না, এটা হলো কথা। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অজুহাত দিয়ে অভিযোগ করে কোনো লাভ নেই, এর দায়ভার কেউ নিবে না, কাউকে তুমি দায়ী করতে পারবে না, শেষ পর্যন্ত তোমার স্যার জীবনটা পরীক্ষা স্যার এলোমেলো হয়ে যাবে। ইন কোর্সের নাম্বার দেয় কিভাবে? ইন কোর্সের নাম্বার ওটা কলেজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা তো আর আমরা বলতে পারবো না তোমার কলেজে কেমন হয়েছে, আমার কলেজে কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে স্যাররা পরীক্ষা নেয় ঠিক আছে, কিন্তু মোটামুটি একটা নাম্বার দিয়ে দেয়। হ্যাঁ, খাতা দেখে নাম্বার দিতে গেলে তো আসলে অধিকাংশই নাম্বার পাবে না, ব্যাপারটা এইরকম, বুঝতে পেরেছো। হ্যাঁ, স্যাররা একটা আর নাম্বার স্যার দিয়ে ওনারা দেয়। খাতা দেখে যদি একবার নাম্বার দেওয়ার ট্রেন্ড শুরু করে, হ্যাঁ স্টুডেন্টরা তো ভয়েই পড়বে যে না হ্যাঁ, আমার ইন কোর্স আমার মার্কটা লাগবে, আমার ভালোভাবে না পড়লে আমার ফেল আসবে। সেটাই তো, সেটাই তো হচ্ছে না, সেটাই তো হচ্ছে না, বুঝতে পারছো। সেটাই তো হচ্ছে না। যেমন আমরা আমাদের আগের কলেজে ওটা নিয়ে করতো না আগে, এখন আমরা মোটামুটি পরীক্ষা নিচ্ছি। এখন আমরা একটা বিষয় কি, একটা সমস্যা হলো এই সরকারি অফিসগুলোতে একটা ঝামেলা। হুম, সবাই সবার মতো, নিজ নিজ, হ্যাঁ, কেউ কারো মতো না, সবাই নিজের মতো করে মত দিতে চায়। সবাই রাজা এখানে। হ্যাঁ, সবাই রাজা, কারণ সবাই বলে আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি। হ্যাঁ, কেউ কাউকে শুনতে চায় না। এই জন্য আমার ঠিক আমার যে প্রিন্সিপাল স্যার বলল যে স্যার আমি জীবনে কোনো দিন সরকারি অফিসে কখনো প্রধান হওয়ার ইচ্ছা আমার নেই, কারণ এদেরকে চালানো যায় না, এরা কথা শোনে না, বুঝতে পারছো। এদের ভিতরে মানে হামবড়া ভাবটা একটু বেশি প্রত্যেকটা অফিসে, কারণ সবাই মনে করে যে আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি। একজন প্রধান তো চাকরি বাতিল করতে পারে না, এই জন্য সবাই নিজের মতো করে চলে, সবাই নিজের মতো বুদ্ধি দেয়, আর ঝামেলা সরকারি অফিসগুলোতে থাকেই, নিয়ন্ত্রণ করা যায় না। একজন প্রধান, প্রতিষ্ঠান প্রধানও এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, বুঝতে পারছো। খুবই হচ্ছে একটা প্রাইভেট প্রতিষ্ঠান ভালো, সেখানে একজন প্রধান চাইলে তাকে চাকরি থেকে বরখাস্ত করার সাহস রাখে, এই জন্য সবাই তার কথা শোনে, বুঝতে পারছো। তুমি বেসরকারি ব্যাংকে যাবা আর সরকারি ব্যাংকে যাবা, কাদের ভাব বেশি বলো তো? হুম, সরকারি ব্যাংক। সরকারি ব্যাংক স্যার। বেসরকারি ব্যাংকে গেলে সবাই চা নাস্তা খাওয়াবে তোমাকে দরকার হলে, বুঝতে পারছো, এমন ভাব দেখাবে। আর সরকারিতে গেলে তোমাকে পাত্তা দিবে না, আর বেসরকারিতে গেলে তোমাকে ধরে স্যার আদর করে পাত্তা দেয় যত্ন না। করে কাজ করবে। হ্যাঁ, এই তো এই হচ্ছে সমস্যা। তো স্যার আবার ইনপুট নাম্বারটা দিয়ে দেখা যায় স্টুডেন্টের রেজাল্ট ভালো খারাপ একটা নির্ভর করে, সবাই মনে সেটা করে তো নিজের অবশ্যই, কলেজের ইনকোর্সের নিজের নাম্বারটা একটা কলেজের বড় সুনাম। ফ্যাক্টর। হ্যাঁ, ওই যে বললাম যে আবার কলেজের সুনাম রাখার জন্য দিয়ে দেয়, তাই না। দেখা যাচ্ছে রেজাল্ট খাতায় যেমনই লিখুক সবাইকে গড়ে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, এরকমও আছে। এখন সেটা কলেজের উপর ডিপেন্ড করে। তবে যেটাই হোক, সবসময় থাকবে যে কি এক্সাম্পল, কি উদাহরণ আছে সেগুলো নিয়ে বিবেচনা না করে তোমার পড়াশোনা তুমি কতটুকু করতেছো পারফেক্টলি, এটার উপর ডিপেন্ড করবা, তুমি তোমার জায়গা মতো পৌঁছে যাবা। অজুহাত দেখারও দরকার নেই, উদাহরণ দেখারও দরকার নেই, তুমি নিজে বুঝতেছো কিনা, নিজে পড়াশোনা করতে পারছো কিনা এটা বুঝবা। কারণ আলটিমেটলি তোমার জীবন তোমাকে চালাতে হবে, আর কেউ তোমাকে এসে হেল্প করবে না। আর এই তোমার হেল্পটা তোমাকে করার জন্য তোমার পড়াশোনাটা করে নিতে হবে, এটা হলো বড় কথা, ঠিক আছে। স্যার বিসিএস দেওয়ার জন্য হুম, কি বেশি কষ্ট করতে হয় স্যার? বিশেষ দেওয়ার জন্য বেশি কষ্ট করতে হয় মানে বেশি পড়াশোনা কত
কষ্ট বলে মানে 18-20 অবশ্যই ঘন্টা পড়াশোনা করলাম। যদি সহজেই হতো তাহলে তো সবাই পাইতো নাকি? জি স্যার। তাহলে তো বুঝতে পারছো যে কষ্ট করতে হবে। যদি সহজই হতো তাহলে কে চায় না বলো? 2000 পদের জন্য 5 লাখ 7 লাখ পরীক্ষার্থী, তার মানে বোঝো। অতএব বাংলাদেশের প্রেক্ষাপটে তো সবকিছুই কঠিন। একটা ভার্সিটিতে চান্স পাওয়া কি সহজ বলো? না স্যার। তাহলে দেখা যাচ্ছে 50টা পদ, ওর জন্য কয়েক লাখ অ্যাপ্লাই করে বসে আছে, এবং তার ভিতরে সব ধরনের, সে বেসরকারিরও আছে, সরকারিরও আছে, আবার পাবলিক বিশ্ববিদ্যালয়েরও আছে। এখন যার যোগ্যতা বেশি সে পেয়ে যাবে। অতএব যোগ্য তৈরি করো নিজেকে। হ্যাঁ, আগে না হয় সিস্টেম ছিল সরকার পতনের পর, এখন দেখা যাক কেমন হয়। কোটা ছিল, 2 নম্বরে ছিল, ঘুষ ছিল, এখন আবার কি হয় সেটা দেখো। কিন্তু নিজের যোগ্যতার উপরে আর কিছু নাই, ঠিক আছে? নিজের যোগ্যতার উপরে যদি থাকো তাহলে অবশ্যই কোথাও না কোথাও তুমি একটা চাকরি পাবা। আর এই যোগ্যতাটা তোমাকে স্টুডেন্ট লাইফে তৈরি করতে হবে। স্টুডেন্ট লাইফে আবল তাবল ফাঁকিবাজি করে তুমি পরে গিয়ে নিজেকে যোগ্য করে তুলতে চেষ্টা করবা, এটা হয় না। ওটা হয় না সহজে। হতে পারে 2-1টা এক্সাম্পল, সেটা হবে না, সেটা এক্সেপশন। কিন্তু জেনারেলি স্টুডেন্ট লাইফে পড়াশোনা না করে তুমি একটা হঠাৎ করে গিয়ে নিজেকে উন্নয়ন করতে পারবা, তুলে ফেলতে পারবা, এটা খুব কঠিন জিনিস, এটা এত সোজা না। ওই জন্য স্টুডেন্ট লাইফ থেকেই তোমাকে চেষ্টা করে যেতে হবে নিজেকে যোগ্য করে তোলার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো যদি আর কারো কোনো সমস্যা না থাকে পড়তে থাকো। তাহলে কালকে সকালে আমি 9টার দিকে, 9টা হবে, যাই হোক, আমি 9টা বা 10টার দিকে তোমাদের প্রশ্নটা শেয়ার করে দিব। যেহেতু আজকে আমি নিচ্ছি না, কারণ অলরেডি 9টা বেজে গেছে। এই সময় তোমাদেরও ক্লান্তির ব্যাপার থাকবে, যে এরপর আবার পরীক্ষা নেওয়া দরকার নেই। কালকে আমি দিব, কারণ এর মধ্যে আমারও একটু সমস্যা হলো। ক্লাসটা নিতে পারলে আর পরীক্ষাটা নিয়ে নিতে পারলে কাজটা হয়ে যেত। তো যাই হোক, যদি পড়া হয়ে থাকে তোমরা ড্রামার পড়াগুলো পড়তে থাকো। আর কারণ ড্রামাটা আশা করি তোমাদের সহজে হয়ে যাবে, কারণ অল্প টপিক, এগুলো হয়ে যাবে। এখন থেকে ড্রামা পড়া শুরু করো, আর অন্য কিছু এখন আর দরকার নেই, ঠিক আছে? কারণ বাকিগুলো সময় পাবা। ক্লাস হবে? বলো। হ্যাঁ, ক্লাস হবে আর? হ্যাঁ, এর পরের দিন স্যার অলরেডি পড়া শুরু করছি, ড্রামা কালকে পড়তেছি। কালকে তোমাদের ক্লাস আছে না? কালকে তো ক্লাস আছে নাকি এমনিতে ডে ভিত্তিক? কালকে তো ক্লাস আছে না? আজকে তো আমি একটা ব্যাচ বন্ধ করে দিয়ে তোমাদের ক্লাস নিলাম। আজকে ওই যে অনার্স ফার্স্ট ইয়ারের ব্যাচটা ছিল, ওদেরকে আমি কালকে সকালে পড়াবো, কারণ তোমাদের একটু নিয়ে নিতে হবে, এই জন্য তাদেরকে বাদ দিলাম। আচ্ছা, ফাউজিয়া আবিদা, বলো, কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, তো সমস্যা নেই, আর সময় নষ্ট করাবো না, পড়তে থাকো। হ্যাঁ, পড়তে থাকো, কালকে আমি প্রশ্নটা শেয়ার করে দিব নি। হ্যাঁ, তারপর তোমরা একটু নিজ দায়িত্ব দিয়ে নিও। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, ভালো থাকো, বাই।